বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম and welcome back once again ভালোবাসার বাংলাদেশের এই আয়োজনে। আজকে অনেকদিন পর রেহান, স্বাগত আপনাকে। শুনি আপনার জীবনের কথা। ফার্স্ট অফ অল, আমি আসলে এরকম একটা জায়গায় আসতে পারবো ভাবিও নি। কিছুদিন আগে আমার একটা জীবনের আপনাদের এখানে টেক্সট করছিলাম, সো তারপরে অ্যাকসেপ্ট করা হয়, আমাকে ডাকা হয়। তারপর আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি আসলে গুরুর সামনে থেকে কথা বলবো। যদি সিদ্ধান্ত পুরোটাই নাই শান্তুর যা ক্রেডিট, যা কৃতজ্ঞতা সব শান্তুকে জানা। আপনি আমাকে এভাবে বলেন, পরে গেস্ট যদি কল না পায় আমাকে বকে। ওটা ডিসক্রেট শান্তুর। থ্যাঙ্কস যে আসলে আমি এমন একটা জায়গায় আসতে পারছি, তার জন্য। আর স্পেশালি আপনাদের সামনে কথা বলতে পারছি। আর আমার আসলে এইভাবে কথা বলার তেমন কোনো নাই, কথা বলতে পারবো না, নার্ভাস লাগছে। এখানে যারা আসে সবাই প্রথমেই কথা বলে স্টুডিওতে, তারপরেও হয় না, অনেক স্টেজে কথা বলে। আমার এইটাই ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য একটু নার্ভাস লাগতেছে। আপনারা সবাই একটু সাহস দিতে পারেন আজকে রায়হানকে, যেটা খুব দরকার। হ্যাঁ, ঘটনাটা হলো আমার আসলে আমি এখানে আমার যে কাহিনীটা, লাইফ স্টোরিটা, এটা এমন একটা কাহিনী যেটা এই যে রাফসানের যে ড্রিঙ্কসটা বানাইছিল, ধরা খাইছে যে ইলিগাল নোটিস পাইছে, কি নাম এটা? ব্লু নাম। রাফসান দা ছোট ভাই কোল্ড ড্রিঙ্কস, কি একটা ড্রিঙ্কস বানাইছিল, ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, ব্লু। তো এটা খুলতে পারতেছিল না চিপি। আমি ভাবতেছি তোমার যে নাক যেরকম তীখা, এরকম একটা বাড়ি মারলেই তো বোতল টোতল সব খুলে। কত দূর দেখেছি, কত দিকে পারবো না কাপিলের মতো শো করতে পারবো। একটা ব্র্যান্ডিং হইলো, আজাইরা ব্র্যান্ডিং। ওকে, তার ও ধরা খেয়ে উলায় পাসতেছে না। ওকে, তারপর আমার শুরুটা ছিল 2021 সাল। আসলে আমি এমন একটা সিচুয়েশন এখন ক্রিয়েট করতেছি, এই সিচুয়েশনটা আসলে আমি কারোর কাছে শেয়ার করতে পারতেছি না। যেমন যে সিচুয়েশনটা আসলে আমি ক্রিয়েট করতেছি, না পারা যাচ্ছে নিজের সব থেকে কাছের মানুষগুলো, আমি কাউকেও এটা শেয়ার করতে পারতেছি না। আমাকে বলো। সো ভাবলাম যে গুরুর কাছে বলো, কথাগুলো সমাধান না হলে অন্তত মনটা হালকা হবে, একটু হলেও নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে তার কাছে কথাগুলো বলতে পারছি। সো আমার শুরুটা ছিল 2021 সালের মার্চ মাসের দিকে। আমার পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়, আমার বাবার পছন্দ মতোই বিয়ে হয়। আমি হঠাৎ করেই বাড়িতে গেছিলাম ছুটিতে। সো বাবা আগে থেকেই দেখছিল মেয়েটাকে, আমার ওয়াইফকে। দেখার পরে আমি বাড়িতে যাওয়ার পরে আমাকে বললো যে এরকম একটা মেয়ে দেখছি, তুমি চাইলে দেখতে পারো। সো আমি মজার ছলে দেখতে গেছিলাম। দেখার পরে আমার পছন্দ হয়েছিল। পছন্দের পরে বাবা মাকে বলার পরে তারা যা যা আয়োজন করার লাগে 3 থেকে 4 দিনের ভিতরে এটা আয়োজন করে ফেলে। সো আমি যখন ঢাকা থেকে বাড়ি যাই, তখন এই ধরনের কোনো আমার ইন্টেনশন ছিল না যে আমি বাড়ি যে বিয়ে শাদীর মতো। ফাইনালি বিয়ে হয়ে গেল। হ্যাঁ, আমার 4-5 দিনের ভিতরে 16 তারিখে আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা, 5 দিন আগে একটা মানুষকে দেখলেন, 5 দিনের মধ্যে হঠাৎ করে বিয়ে হয়ে যায়। আমি এর ভিতরে অনেক চেষ্টা করছিলাম আমার ওয়াইফের সাথে কথা বলার জন্য। সো আমার শ্বশুর শাশুড়ি যারা ছিল তাদেরকে আমি বলছিলাম যে আমি একটু দুজনকে তো পছন্দ হয়েছে, সো আমি একটু তার সাথে কথা বলতে চাই বাইরে 5-10 মিনিটের জন্য, যে আমার সাথে তার বন্ডিংটা কেমন হয়। সো হয়তোবা তাদের একটু কোনো ঘাটতি ছিল, যার কারণে মেয়েটাকে আমার সাথে কোনোভাবেই দেখা করতে দেয়নি। আমাকে বললো যে না, আমাদের বাড়ির মেয়ে, কোথাও দেখা করবে না, যা হবে বিয়ের পরে তুমি করো। সো আসলে আমি ওই ভাবতেই বিয়েটা হয়ে যায়। সো বিয়ে হওয়ার পরে আমি ওদের বাড়িতেই ছিলাম, 1-2 দিন ছিলাম। থাকার পরে আমি ঢাকা থেকে ব্যাক করি। ঢাকা থেকে ব্যাক করার পরে
বলছে যে কি যে আমাদের বাড়ির মেয়ে কখনো ঘরে বাইরে যায়নি। না, যায় না। হ্যাঁ, দুইটা মিথ্যা কথা বিয়ের ক্ষেত্রে খুব কমনলি চলে। একটা হচ্ছে আমার মেয়ে খুব লক্ষ্মী, আর ছেলেদের পক্ষ থেকে চলে যে এটা বউ না, মেয়ে হয়ে থাকবে আমার পরিবারে। তারপর পরে আমি ঢাকাতে চলে আসি, আমার চাকরিতে জয়েন করি। সো এইভাবে কথাবার্তা একটা স্বামী স্ত্রীর ভিতরে যেভাবে কথা হয় এভাবে আমাদের কথা হচ্ছিল। সো মানে আমার ওয়াইফ এতটা নরম ছিল তখন, আমার সাথে সর্বোচ্চ গেলে 5 মিনিট কথা বলতো, 4 থেকে 5 মিনিট আমার সাথে কথা বলতো, এর বেশি কথা বলতাম। মানে আমি বলতাম যে তুমি আমার সাথে কথা বলবা, একটু লং টাইম তো কথা বলতে পারো, 5-10 মিনিট 20 মিনিট কথা বলতে পারো। বলে যে আমি কথা খুঁজে পাই না, আমাকে বলতো তখন আমি কথা খুঁজে পাই না, কি বলবো। পরে আমি ভাবতাম যে বয়স কম ছিল, বয়স কম হয়তোবা। এখন আগে আমি শুনছি যে রিলেশন করে নাই, আশেপাশে খোঁজ খবর নিয়েছিলাম। পরে বললো যে আমি ভাবলাম যে রিলেশন যেহেতু করিনি, হয়তোবা গ্রামের মেয়ে একটু পেকে উঠতে পারেনি। হ্যাঁ, মানে কথা আমি তাকে একটু সময় দিই, সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইভাবে আমি 6-7 মাস তাকে বাড়িতেই রাখি, আমাদের বাড়ি এবং তাদের বাড়ি এভাবে যাওয়া আসা করে। পরে আমি বিয়ের 8 মাস পরে, এর ভিতরে বিয়ের শুধু কাবিন করানো হয়েছিল, এরপরে 2 মাস পরে আমি তাকে উঠাই নিয়ে আসি আমাদের বাড়ি। তারপরে 6 মাস পরে আমি ঢাকাতেই নিয়ে আসি। এর ভিতরে ও একটু মানে অসুস্থ হতো বেশি, ওর হয়েছিল, রক্তের প্রবলেম হয়েছিল। সো ও রক্তের প্রবলেম হলে ওর কি হতো, 3-4 দিন পর পর জ্বর আসতো। কিন্তু ওর পরিবারে ওই গ্রামের যে ডাক্তারগুলো আছে কম্পাউন্ড, ওইখান থেকে ওই নাফা এক্সট্রা আর 2-3টা ওষুধ দিত, ওইটা খাইতো, 3-4 দিন ঠিক থাকতো, আবার ওই সমস্যা ধরা পড়তো। সো ওরা কখনো ডক্টরের কাছে যাওয়ার কোনো চিন্তা ভাবনাই করিনি যে আমি একটা পরীক্ষা করাই। বুঝতে পারছি। সো যখন আমি এরকম দেখলাম, তখন আমি শ্বশুর শাশুড়ি একটু বকা দিলাম যে এরকম সমস্যা, আপনারা হাসপাতালে যান না কেন। পরে আমাদের বাড়ি পাঠালাম, ওদের বাড়ি বেশি থাকতো এই 6-7 মাস। পরে আমার আম্মুর সাথে করে নিয়ে একটা টেস্ট করানোর পরে দেখা গেল রক্তের সমস্যাটা অনেকটা বেশি হয়ে গেছে, মানে ওর হাতের তালু জিহ্বা মানে কালো হয়ে যাইতো। তো প্রায় 5-6 মাস ওষুধ খাওয়ার পরে এটা ঠিক হয়েছে। এরপরে আমি ঢাকাতে নিয়ে আসি, ঢাকাতে নিয়ে যাওয়ার পরে নিয়ে আসার পরে আমি একটা রুম নিয়ে থাকি। একটা মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যেভাবে ছোটখাটো একটা রুম নিয়ে থাকে, একটা সিঙ্গেল রুম, ওইভাবেই আমি ওরে নিয়ে থাকতাম। সো আমাদের ভিতরে, যদিও আমাদের এটা অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ না, তারপরেও আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, ও যদিও কম কথা বলতো, আমার কাছে আসার পরে মোটামুটি আমি মানে আমি সবসময় চাইতাম যে ওরা একটু স্মার্ট বানাবো, যেহেতু ঢাকাতে থাকে, আমার বন্ধু বান্ধব আছে, আমি একটু ভালো করে পরিচয় করাই দিতে পারবো। যদিও সে সুন্দর ছিল, সুন্দরের দিকটা ঠিক ছিল, বাট সে কিভাবে ম্যানারটা জানতো না, কথা বলতে হয় কিভাবে, মানুষের সাথে চলতে হয়, ফোনে কিভাবে কথা বলতে, এইটা একদমই জানতো না। সো আমি দেখলাম যে সমস্যা না, এটা আস্তে আস্তে ঢাকা শহরের আবহাওয়া যদি লাগে ঠিক হয়ে যাবে। কিন্তু ও আমার খুব বেশি মানে অনেক ভালোবাসতো, যেহেতু ওর এটা ফার্স্ট টাইম আমি ছিলাম। ও এর সাথে আগে কখনো রিলেশন করেনি, সে তো আমি ফার্স্ট তার বয়ফ্রেন্ড এবং ফার্স্ট স্বামী, সব দিক দিয়ে আমি ফার্স্ট। এভাবে খুব সুন্দর মুহূর্ত যাইতো। আমি আসলে আমার এখন মনে হচ্ছে যে ও আমাকে যতটুকু ভালোবাসতো, তার থেকে আমি আরো মনে হয় 1000 গুণ ওটাকে বেশি ভালোবাসতাম। এখন আমি ওই সময় সব থেকে বেশি মিস করছি, আমি ফিল করতে পারতেছি এখন যে ভালোবাসতো ঠিক আছে, কিন্তু ভালোবাসাতে একটা নির্দিষ্ট পরিমাণ আছে, ওই পরিমাণটা মনে হয় আমার একটু বেশিই ছিল। তো বিয়ে আমার এখানে আসার পরে 3-4 মাস পরে ও হঠাৎ করেই কেমন যেন একটা চেঞ্জ শুরু হয়ে গেল ওর ভিতরে। মানে আমি ঢাকার আবহাওয়াতে যে চেঞ্জটা তুমি আশা করেছিলে, বাট এতখানি চেঞ্জ আবার আশা করোনি না। মানে আমি চাচ্ছিলাম যে ও আস্তে আস্তে, আমি যে চেঞ্জগুলো ওর ভিতরে যাচ্ছিলাম যে সবার সাথে একটু কথা বলবে, একটু বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন মানে এমন হতো, আমি 10-12 ঘন্টা অফিস করতাম, অফিস করে বাসায় আসতাম, আসার পরে কোনো এক্সকিউজ ছাড়া, মানে ছোটখাটো কোনো প্রবলেম হলে ও আমার সাথে রাফ বিহেভ করতো, কথা মানে বাজে বাজে কথা বলতো। আমি দেখলাম যে আমিও যদি ওর সাথে কথা বলি তাইলে তো একটা মানে হাঙ্গার মতো হয়ে যাবে, মারামারির মতো হয়ে যাবে।
সো আমি চুপ করে শুনতাম ও কথা বলা শেষ। পরে আমি কথা বলা, ওর যখন কথা বলা শেষ হইতো তখন আমি ওর বুঝাইতাম, দেখো এটা তো গ্রাম না যে তুমি ঢাকাতে যখন একটা রুমে কথা বলবা আশেপাশে তো মানুষ থাকে, তো খারাপ ভাববে। তুমি যখন কথা বলবা তখন আমি এমনি, ও যখন কথা বলতো তখন আমি দরজা জানালা সব বন্ধ করে রাখতাম আগে থেকে। মানে ওর কণ্ঠটা অনেক হাই ছিল, জোরে জোরে কথা বলতো। আচ্ছা, হৃদয় খান একটা কথা বলেছেন, বলছেন যে গল্প তো শোনেনি না, আপনারা হচ্ছে ফোনের দিকে তাকিয়ে থাকেন কে কি কমেন্ট করেছে সেটা দেখার জন্য। এটাও জরুরি, এটাও জরুরি, বাট এটা যতটুকু রেসপন্সিবিলিটি শান্তুর যে ও কমেন্ট দেখার জন্য ফোনের দিকে ওকে তাকাতেই হয়। আমি একটু কম তাকালেও চলে, আমি আসলে তাকাই না, আমি শুধু আপনাদের ওই কতজন ঢুকছেন এটা দেখি, কমেন্ট খেয়াল করি না। সো আমি এর জন্য কম তাকাই। আর শান্তু তাকাবে যেহেতু কমেন্টসটাকে ফ্যাসিলিটেট করা, কনভেই করা, কোনো জরুরি মেসেজ আছে কিনা, এবং পুরো এই যে কনসোলটাকে কন্ট্রোল করতে হয়, অনেকগুলো জন্য ওকে নিচের দিকে তাকাতে হয়। নট অনলি দ্যাট, এই যে মানে আজকে যে গেস্ট এসে বসছে সে আসলে অনেকগুলো স্ক্রিনিং এর পর আসলে আসছে। এই গেস্টের কাছ থেকে আলাদা করে গল্প শোনা, তাদের কাছ থেকে গল্প লেখা, দেখা, তারপরে কিন্তু আসলে উনি আসেন। লং টার্ম প্রসেস। সো এটা বলতেই পারে, এই টেক্সটটা পড়ার জন্য ধন্যবাদ। আমরা এটা সঠিক অ্যানসারটা যেটা দেওয়ার চেষ্টা করলাম, বাট আমি অন্তত চেষ্টা করবো যত কম তাকানো যায়। বাট আমি তাকে কোনো কিছু দেখি না, শুধু দেখি যে কতজন ঢুকলো, আরো মানুষ ঢুকতেছে না কেন। ওকে, তারপর এইভাবে ওর ভিতরে আস্তে আস্তে প্রায় 2-3 মাসের ভিতরে। কি নাম ওর, ওই ছেলেটা যে লিখছে? হৃদয় খান। হৃদয়, উল্টায় দিলাম মোবাইল আমার। তারপর এইরকম 2-3 মাসের ভিতরে ও বড় একটা পরিবর্তন হয়ে গেল। যেমন সবার কথা বলার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এটা তো আপনি চাচ্ছিলেন। আমি চাচ্ছিলাম, কিন্তু ওর পজিটিভ দিকগুলো আমি চাচ্ছিলাম, কিন্তু ও পজিটিভ দিকগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আমার বন্ধু বান্ধব যখন ফোন দেয়, ওর পরিচিত বাসায় যখন আসে, সো ও এর আগে যখন বন্ধুরা আসতো তখন ও মানে স্বাভাবিকভাবে মুখটাও দেখাতো না এমন। যখন বন্ধু বান্ধব এর পরে যখন আসতো, ও মানে ওই যে অর্ধেক ওড়না দেওয়ার মতো অবস্থা হয়ে যেত। আর কথা বলার স্টাইল দেখলে মনে হয় যে ও ঢাকা শহরের স্থায়ী হয়ে গেছে। মানে এত চেঞ্জ একটা মানুষের এই 6-7 মাসে, এত চেঞ্জ কল্পনার বাইরে। তো আসলে আমি চেঞ্জ চাচ্ছিলাম, কিন্তু পজিটিভ দিকগুলো চাচ্ছিলাম। কিন্তু পজিটিভ দিকগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু তার সাথে সাথে নেগেটিভ গুলো বেশি হয়েছে। তারপরে আমি ওরা বোঝাইতাম অনেক, যেহেতু ও আমার থেকে 6-7 বছরের ছোট ছিল আর গ্রামে বড় হয়েছে। এগুলো আমি বোঝার পর বুঝাইতাম, দেখো তুমি এই ধরনের এইভাবে জোরে জোরে যদি কথা বলো তাহলে তো আমাদের মান সম্মান নষ্ট। দিন শেষে তো আমরা ঠিক হয়ে যাই, কিন্তু আশেপাশের মানুষগুলো তো এটা দেখলে তো আমাদেরকে খারাপ ভাবে যে ওরা মনে হয় সুখে নাই, ওদের ভিতর সমস্যা আছে, বিভিন্ন কথা বলা স্বাভাবিক, মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না। গুরু আলমগীর হোসেনকে একটা কিছু বলেন, ও আপনাকে অনেকক্ষণ ধরে লিখছে। রাইসা লিখেছেন, আমি গুরুর অনেক বড় ফ্যান, যদি আমি গুরুকে আমার স্টুডেন্ট লাইফে পাইতাম। আমি না করতাম না রাইসা, আমি বড় ভালোবাসার ভুখা কাঙাল, মায়ার বড় কাঙাল। আপনি এটা নোটিস করেছেন না? না, নোটিস করিনি, আমি তো উল্টাই দিয়েছি মোবাইল ওই হৃদয় খানের থ্রেড খাওয়ার পর। তাহলে আপনি জানেন কি করে? এই জন্য লাভের কথা তো বাক্য শেষ পর্যন্ত যাওয়াই লাগে না, একটা দুটো শব্দ শুনে বোঝা যায়। তারপর পরে ও এইভাবে চলতে থাকলো, মানে মাঝে মাঝে এভাবে মিষ্টি ঝগড়া হতো, আবার ঠিক হয়ে যেত। আমি যখন ওরা বুঝাইতাম তখন আবার বুঝতো। ও আমার মাঝে মাঝে বলতো যে আমি মাঝে মাঝে তোমার সাথে রাফ বিহেভ করে ফেলাই, তুমি কিছু মনে করো না। আমি আসলে যখন রাগ ওঠে কখন কি বলি আমি নিজে বুঝতে পারি না। আবার যখন রাগ কমে যায় তখন আমারও সে নিজেও এই কথা বলে। আমি মাঝে মাঝে যখন বোঝা আবার নিজেও বলে যে আমার এটা ঠিক হয় না, তুমি আমার মাফ করে দিও, আমি আর করবো না। সে নিজে থেকেই মাঝে মাঝে এরকম বলতো। পরিবর্তন যে তাহলে আমার ঠিক হয়ে গেছে, কিন্তু আবার 10 দিন 12 দিন পরে আবার এরকম করতো। মানে হয় না, আমি অফিস থেকে আসছি, এটা আমরা বুঝে গেছি ওর যে টেম্পারমেন্টের ব্যাপার। হ্যাঁ, তারপর বলো। এরকম থাকতে প্রায় 1.5 বছর মতো আমাদের বিয়ের বয়স পার হয়ে গেল। এরপর থেকে আমার জবটা খুব একটা ভালো ছিল না, আমি স্টুডেন্ট ছিলাম। স্টুডেন্ট থাকা অবস্থায় একদিকে বিয়ে, একদিকে পরিবার দেখা, আর একদিকে আমার পড়াশোনার খরচ চালা, সব দিক মিলায় আমার একটা খারাপ সিচুয়েশন আমি ক্রিয়েট করতেছিলাম। মানে আমার যে বেতনটা ওইটাতে আমি পারতেছিলাম না, রুম ভাড়া দেওয়া সব দিক মিলায়। পরে আমি ভাবলাম যে তাহলে একটা বাচ্চা, তো অনেক আর্লি এজ তখন, রাইট? হ্যাঁ, বাপরে এত ব্যস্ত হয় কেন বিয়ে দিতে, বুঝি না।
আমি ওনার সিদ্ধান্ত নেওয়ার পিছনে কি কারণ, যে বিয়ে এখনই দিয়ে দিবে বা কিছু? না, আমার ওরকম যে ছেলে উল্টা পাল্টা কোনো কিছু করতেছে হয় না বা কিছু? না, এই এরকম- জওয়ানি রাহা নাই যাতা, না এরকম কিছু না। আমি তাহলে ব্যস্ত হলো কেন? 18 বছর বয়স থেকে ঢাকাতে চলে আসছি, তখন যাই হোক, থেকে আমি বুঝি আমি না যে এবং সব দিক দিয়ে বিপদে ফেলে দেয়। তখন ওর তো টাকা নাই, পড়বে না, চাকরি করবে না। Even- আমি একটা কথা বলতে চাই, আপনি কিন্তু একটু মোটা হয়েছেন, একটু একটু লিটল বিট। এটা মনে হয় আফটার কোরবানি এফেক্ট। আমি তো ভাবলাম যে লিটল বিট কম বলবি। না, না, গড়ে না। 6 বার 7 বার করে না 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 আমার শৌচালয়ের সাথে সাক্ষাৎ হয়। না, কিন্তু মানে একটু হেলদি লাগছে আসলে। Okay, তারপর ইভেন আমি যাই হোক, যখন বিয়ে হয়েছে এবার হ্যাঁ। 1.5 বছর এরকম চলতেছে। দেন যখন আমি বিয়ে করি তখন আমি যখন আমি ওরা ঢাকা নিয়ে আসি, আমি প্রায় 1.5 লক্ষ টাকার মতো ঋণ ছিলাম। দেখ না কত রকম বিপদে পড়ে না একটা বাচ্চা। কিন্তু ও মানে লাস্ট 6 মাস মতো বাড়িতে ছিল, লাস্ট 1 মাস মানে একটু মানে ও পরিবারের সবাইকে বোঝাইতে চাচ্ছিল যে আমি ঢাকা আসবো, স্বামীর কাছে থাকবে। সো বিভিন্ন ধরনের ঝামেলা শুরু করতেছিল, আম্মুর সাথে রাব বিয়াব করতে শুরু করে। যেহেতু ফাইনালি থাকছে 1.5 বছর সংসার, তারপরে প্লিজ আমি আটকাইলাম মাঝে ওই কথাটা বলার জন্য। অনেকে উতলা হয়ে যান সন্তানের বিয়ে দিতে, এটা সমস্যা হয় অনেক সময়। পরে আমি ভাবলাম যে যেহেতু চাকরি এখনো পড়াশোনা শেষ হয় না, একটা ভালো চাকরিতে যাব, ওই সময়টা তো এখনো আসে নাই। সো ভাবলাম একটা বাচ্চা কাচ্চার জন্য ট্রাই করি, একটা বাচ্চার জন্য ট্রাই করলে যদি এরকম কিছু হয় তাহলে ওরে আমি বাড়িতে পাঠা দিতে পারবো, তখন ও আর কিছু আমার বলতেও পারবে না। এরকম চিন্তাধারা ওই আমার বলছিল যে এরকম এরকম করো, করে আমি কিছুদিন বাড়িতে থাকি, তারপরে তুমি জব পাও, জব পাওয়ার পরে দেন তুমি আবার তাহলে আমাকে নিয়ে এসো। ঠিক আছে। পরে ট্রাই করি প্রায় 6 মাস মতো। ট্রাই করার পরে বাচ্চা কনসেপ্ট করে না। পরে ও তো মেয়ে মানুষ, এমনিতে আবেগী, একটু মানে অ্যাবনর্মাল টাইপ, আরো বেশি জেদি হয়ে যায়। তখন বাচ্চা কাচ্চা হচ্ছে না, তখন আমি প্রায় 8 মাসের মাথায় দুইজনের সিদ্ধান্ত নিলাম তাহলে আমরা একটু ডক্টর দেখাই। তো পরিবারের কেউ জানে না যে আমরা এই প্রিপারেশনটা নিছি, মানে যে একটা সুখবর হঠাৎ করে দিয়ে দেবো, সারপ্রাইজ দিব। পরে আমরা একটা গাইনি ডক্টরের কাছে যাওয়ার পরে ওর প্রথমত দুইজনে যাওয়ার পরে ওর টেস্ট দেয়, ওর জরায়ুতে ওভারিয়ান সিস্ট ধরা পড়ে, যে এটা সম্পর্কে এর আগে আমি কিছুই জানতাম না, যে এটা কি রোগ, কেমনে হয়, কি দেখি। পরে ডক্টর যতটুকু বুঝলাম, বোঝার পরে আমি আবার মোবাইলে এসে ঘেটাঘেটি করলাম, দেখলাম যে এটা আসলে একটু ক্রিটিক্যালি মেয়েদের জন্য, যেহেতু জ্বরের বিষয়টা তো সিস্ট থেকে টিউমারের দিকে ধাবিত হয়। তো তখন আমি ওই যে 1.5 লাখ টাকা লোন নিয়েছিলাম, ওই লোনটা শোধ হয়ে গেছিল, খুব কষ্ট করছি। শোধার পরে ও বললো যে আমি ওর ট্রিটমেন্ট যে করাবো, আমি তো ঠিক মতো রুমের ভাড়াই দিতে পারি না, মানে আমাদের চলতেই কষ্ট হয়ে যায়, আমি এখন ট্রিটমেন্ট করাবো কেমন, অনেক ব্যয়বহুল ট্রিটমেন্ট। 1.5 মাস 2 মাস পর পরীক্ষা করাইতে হবে, আর প্রতিদিন প্রায় 200-250 টাকার ওষুধ খাওয়াইতে হবে। তো ছোট্ট একটা মাথায় কতগুলো রকমের ঝামেলা এসে পড়তেছে। এদিকে আমার পরীক্ষা তো এর ভিতরে আমি দিচ্ছি, এই টেনশন নিয়ে আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা চলতেছে। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম, বিয়ে। পরে আমি আবার ভাবলাম যে দুজনের সিদ্ধান্ত একটা রিস্ক নিই, একটা লোন নেব 70,000 টাকার মতো নিয়ে আমি একটা বাইক কিনবো, বাইক কিনে অফিসের পাশাপাশি আমি রাইড শেয়ার করবো। সো ও প্রথমে না করছিল, পরে বলে যে ঠিক আছে তাহলে তুমি করো, এটা ভালো ইনকামও আশেপাশে দেখছে। পরে আমি সত্যি মারে বলে 70,000 টাকা ঋণ নিলাম, নিয়ে একটা মোটরসাইকেল কিনলাম। কেনার পরে আমার শিফটিং ডিউটি, 3 শিফটিং ডিউটি, 1 সপ্তাহ রাত, 1 সপ্তাহ দিন, 1 সপ্তাহ দুপুর। সো আমি সব মিলায় প্রায় 19 কোটি ঘন্টা প্রায় বাইরেই থাকতাম। 24 ঘন্টায় 20 ঘন্টা। যেমন আমি নাইট করতাম, সারা রাত নাইট করতাম, নাইট করার পরে সকালবেলা বাসা যাইতাম না, আমি রাত্রেবেলা একটু কিছু শুকনা খাবার নিয়ে আসতাম। আমি বাইরের খাবার খাইতে পারি না, সমস্যা, এই জন্য ও ব্যাগে করে দিয়ে দিত। সকালবেলা গাড়ি নিয়ে বেরোইতাম, আমার একটা সারা রাত নাইট করে, হ্যাঁ সকালবেলা গাড়ি নিয়ে বাইক নিয়ে। একটু ঘুমানোর কোনো অপশন নাই। সিসিটিভি আমার দেখতে হতো, সিসিটিভি এরিয়া ছিলাম। ও সিসিটিভি
চেক করতে হতো। হ্যাঁ। তো চোখ তো সবসময় একদম খোলা সবসময় রাখতো। থাকতো, একটা ল্যাপটপ থাকতো, আবার টেলিফোন ছিল, টেলিফোনে আমি জানি আমাদের চ্যানেলগুলোতে যখন দেখি সব একদম বসে থাকে এভাবে। হ্যাঁ, সো ওইটা করে সকালবেলাতে লাইট শেয়ার 150-র উপরে ক্যামেরা ছিল, 4টা মনিটর ছিল, ওই মনিটরে দেখতে হতো। যাই হোক, 6টার সময় বের হয়ে যেতাম। 6টার সময় বের হওয়ার পরে আমার টার্গেট ছিল যে তেল খরচ বাদ দিয়ে আমি 1000 টাকা রাখবো। সো আমার গাড়ির লাইসেন্স ছিল না। আমি যে কোম্পানিতে জব করতাম ওই কোম্পানির আইডি কার্ডটা দেখাইলে পুলিশ একটু ছাড় দিত। আমি তখন লাইসেন্স করি না, ওই যে 6000 টাকাতে লাইসেন্স করবো, তখন 6000 টাকা লাগতো, ওই টাকাটা পর্যন্ত আমার কাছে নাই। পরে আমি একটা নির্দিষ্ট জায়গা যেখানে পুলিশ থাকে না ওইখানে গাড়ি চালাইতাম। সো এমনও দিন গেছে যে আসরের আজান দিয়ে দিছে, মাগরিবের আজান দিয়ে দিছে, আমার 1000 টাকা হয় নাই। 1000 টাকা না হইলে তো আমার ওইদিকে কিস্তি চালাইতে হবে, 70,000 টাকা প্রতি মাসে 7,000 টাকা দিতে হয়। এইদিকে আমার 7,000 টাকা রুম ভাড়া, আমার ছোট ভাই পড়াশুনো, একটা টিউশনি, তার শুধু টিউশনি খরচটা আমি দিই, 500 টাকা করে দিতে হয়। আবার মাস শেষে যদি পরিবারে 2-1000 টাকা না দেওয়া হয় তাহলেও আসলে তারা মনে করে যে সন্তান মনে হয় যে বিয়ে শাদী করে বাপ মারে ভুলে গেছে। এটা বলবে, মাস্ট বি, বিশেষ করে গ্রামে কথা সত্য, সব জায়গাতেই বলবে। হ্যাঁ, তারপরে মানে আমি তারপরেও কষ্ট মনে করতাম না। বাসা আসার পরে আমি ঘুমে তো চোখ ঠোক বন্ধ হয়ে যায়। কখন যেতে? এই যে 1000-1200 টাকা টার্গেট না পূরণ হলে যাইতাম না। মাঝে মাঝে দুপুরের আগে হয়ে যেত, যেদিন ভাগ্যটা ভালো থাকতো সেদিন দুপুরে 2টা-3টার ভিতরে হয়ে যেত, কিন্তু ম্যাক্সিমাম দিন ওই মাগরিবের ওই দিকে হয়ে যেত। যে বাসায় যেতে, বাসায় যাওয়ার পরে মানে সারাদিন তো ওর মুখটা দেখতে পারে নাই। বাবার পছন্দ করা মেয়ে, সবার পছন্দ হয়েছে। 24 ঘন্টা ডিউটি, মানে 20 ঘন্টায়। বাসায় যাওয়ার পরে ফোন দিতাম, ফোন দিয়ে বলতাম যে তুমি কি খাবা। আমি ম্যাক্সিমাম দিন, বিশ্বাস করেন, ম্যাক্সিমাম দিন ওরে ফোন দিয়ে বলতাম যে তুমি রেডি থাকো। এসবের মধ্যেও শোনেন, আমি ম্যাক্সিমাম দিন ওরে ফোন দিয়ে বলতাম তুমি রেডি থাকো। আমার বাসাটা প্রথমে আমি ছিলাম নিচেই, তারপরে আমি উঠছিলাম 4 তলায়, বলতাম যে তুমি রেডি থাকো। মানে কোনো এক্সকিউজ ছাড়া ও রেডি হওয়ার সাথে সাথে বুঝতো যে আমি মনে হয় 5-10 মিনিটের রাস্তা আছে। ও শুধু বোরকা পরে, পরিষ্কার মানুষ ছিল তো, বেশি মেকআপ টেকআপ করা লাগতো, বসে থাকতো। কিছু কিছু সময় যখন 4 তলা ছিলাম তখন নিচে নামতো, বা এর আগে যখন ফ্লোরে ছিলাম তখন ও বাসায় যায় মোটরসাইকেল বাইরে রেখে ফোন দিতাম যে বাইরে আস, ও চলে আসতো সাথে সাথে। সারা মনে করেন ওই বাইক নিয়ে পুরো এলাকা। 20 ঘন্টা ডিউটি করার পর মানে ভালোবাসার মানুষের নিয়ে যখন আমি 3 দিন ধরে বলতেছে বাচ্চা নিয়ে বাইরে হবে, কি রে কে লাভ গুরু আমি না ও কিসের গুরু আমি যখন ওরে নিয়ে আমি ঘুরতাম, তখন আমি যখন গাড়ি চালাইতাম তখন আমার সমস্যা হতো, একটু ঘুমের সমস্যা হতো, কিন্তু ট্রাস্ট মি, যখন আমি ও গাড়িতে ওরে পিছনে আমার বসতো তখন আমার কিসের ঘুম কিসের কি, গাড়ির স্পিড এমনি বেড়ে যাচ্ছে। যদিও ছোট গাড়ি ছিল। কিন্তু প্রেম করার সময় হয় এই ধরনের অনুভূতি, তাই না? বিয়ের পরেও কি হয় না? আমি সব সময় চাইতাম যে আসলে আমার প্রেম করার বয়স যখন ছিল তখন থেকে আমি, এবং সে যেটা বললো যে 150টা সিসি টিভি ক্যামেরার যে মনিটর চারদিক দিয়ে থাকা, এনে মানে চোখ সরানোর কোনো জায়গা থাকে না, দিয়ে ভোর থেকে রাইড শেয়ারিং শুরু করা। রাইড শেয়ারিং, ঢাকা শহরে বাইক চালানো, রাইড শেয়ারিং, মানে এর চাইতে কষ্টকর কাজ আর দ্বিতীয়টা হতে পারে না। 20 ঘন্টা ডিউটির পরে 20 ঘন্টা ডিউটির পরে বউকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছে, কি মারাত্মক। মানে সে সম্ভব, বাঙালিদের পক্ষেই সম্ভব। আমার মানে আমি সবসময় চাইতাম যে আমি যে বয়সে আমরা গল্পটা কন্টিনিউ করি। আমরা বুঝে গেছি তোমার এফোর্ট, তোমার প্যাশন, তোমার লাভ, তোমার পরিশ্রম সব বুঝে গেছি। ইয়ে দিকতা হে ডিয়ার, ফেসের মধ্যে ওটার একটা সুন্দর ছাপ। এখন নাই, আমি শেষ হয়ে গেছি, অর্ধেক আমার শরীর শেষ। সৌন্দর্য না, পরিশ্রমের ছাপ থাকে চোখে মুখে। আচ্ছা, ওকে, এখন কি অবস্থাতে আছো? ওখানে চলে আসো। পরে নিয়ে এইভাবে আমি ঘুরতাম। মানে এমনও সময় গেছে রাত্রে ও 12টার সময় আমার বলছে যে আমি ফুচকা খাবো, বার্গার খাবো। ও যখন গ্রামে ছিল তখন তো ফাস্টফুড সম্পর্কে ওর কোনো আইডিয়াই ছিল না, একবারে গ্রামের মানুষ সে ছিল। পরে এগুলো যখন দেখাইছে তখন স্বাদ পেয়ে গেছে বার্গারের, পিৎজার। এমনও দিন গেছে, এমনও রাত গেছে, মানে ও এক কথায় যখন আমার বলতো যে আমি এখন বাইরে যাব, আমি কোনো কিছু ছাড়াই ওরে আমি বাইরে নিয়ে বেরোতাম। একটু কোট করি, ইমাম আমি যে হোটেলে উঠতে পছন্দ করতাম সেখানে সুপারভিশনে ছিল, এখন ক্রোয়েশিয়া চলে গেছে। আমি জানি না যে ছেলে সেই ছেলে। ইমাম ফোন মেসেজ দিয়েছিল ক্রোয়েশিয়া থেকে, আবার সালাম জানিয়ে আমাকে টেক্সট করেছে। ইমাম অনেক দোয়া থাকলো, আর শুনে খুব খুশি হলাম যে তুমি তোমার স্বপ্নের দেশে গেছো ফাইনালি, ভালো থেকো। তারপর মানে ও এক কথা বলতে গেলে
যখন মানে আমার শক্তি সামর্থ্যের ভিতরে যখন যেটা বলতো সাথে সাথে তুমি পৌঁছে যেতে। আমি Okay. না করতাম না তারপর কখনো। আমি গল্পটাকে একটু আগাতে চাচ্ছি এখন। পরে বুঝে গেছি তোমাদের কেমিস্ট্রি, এখন কি কোন দিকে গেল সম্পর্ক ফাইনালি? এখন এইভাবে চলতে লাগলো। তখন ওর প্রায় আমি ওর যে সমস্যাটা ছিল, আমি প্রায় 2 বছর মতো ওর ট্রিটমেন্ট করাইছি। আমি গাড়ি চালাইছি এইভাবে স্ট্রাগল করছি। আমি অফিসে মানে আমি এত পরিমাণে স্যারদের বকা খাইছি, মানে হঠাৎ করে বসতে বসতে আমি ঘুমাই যেতাম। খুবই স্বাভাবিক, শরীর তো হ্যাঁ, এটা। সারাদিন গাড়ি চালানো, আবার রাত্রেবেলা, আবার দিনের বেলা যখন ডিউটিতে, যখনই আমি সময় পেতাম তখনই বের হইতাম। এরপরে এইভাবে ওর ট্রিটমেন্ট আমি করার পরে আমি বাইকটা বিক্রি করে দিই। যখন ও মোটামুটি 3 ভাগে 2.5 ভাগ সুস্থ হয়ে যায়, তখন আমি আর পারি না এটা নিতে। এদিকে লোন টোন সবকিছু প্রায় শোধ হয়ে যায়, 2-3টা ছিল, পরে আর গাড়ি চালাইতে পারি না। মানে শরীরে আমার টাইফয়েড হয়েছিল এর ভিতরে, এই যে পানি খাওয়া, রোদে যাওয়া, এর জন্য টাইফয়েড হয়েছিল। পর দেখলাম যে বাঁচতে তো হবে দিন শেষে, যে মানুষটার জন্য এত কিছু করতেছি, আমি যদি নাই বাঁচি তাহলে তো এইসব দিয়ে কোনো কিছুই হবে না। পরে গাড়িটা বিক্রি করে দিই। দেওয়ার পরে ওর ট্রিটমেন্ট শেষ। তারপরে আমরা আবার বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান করি। ডক্টর বিভিন্ন ওষুধ এগুলো দেয়। দেওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি তা প্রায় 2.5 মাস মতো আবার ট্রাই করার পরে একই সেই আগের মতো, বাচ্চা কনসেপ্ট করে না। পরে ভাবলাম যে দেখ, আমি নিজে থেকেই যে আমি থেকে আমার কোনো সমস্যা আছে কিনা আমি দেখি। পরে আমি পরীক্ষা করার পরে আমার সমস্যাটা ধরা পড়ে। ওর সমস্যাটা তো আছেই, আল্লাহ তাআলা হয়তো বা চাইছে, আমার হয়তো বা পরীক্ষা করতেছে বিভিন্নভাবে। আমার সমস্যাটা হয়, আমার সবকিছু ঠিক আছে, আমার শুক্রাণু সংখ্যাটা কম ছিল। আচ্ছা, তো এটা এমন না যে ঠিক হবে না, না, এটা কিন্তু ঠিক হবে। কিউরেবল, এটা কিউর করা ঠিক হবে। সম্ভব। তো আমি তখন এই সমস্যা সম্পর্কে আমি একটু জানি, কারণ আমার গ্রামের আশেপাশে অনেক মানুষ দেখছি। তো আমি তখন অনেকটা ঘাবড়ে যাই। আমি বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল বনশ্রী যেটা, আমি তখন ওইখানে সবার সামনে এত পরিমাণে কান্না করি, মানে আমি মনে হয় যে মেয়ে মানুষের মতো হয়ে গেছি। ফার্স্ট টাইম আমার এত কেউ, আমার আসলে সত্যি কথা বলতে কেউ মারা গেলে আমি এত কান্না করি না কখনো। আমার এত কান্না আসছে যে একটা মানুষের সুস্থ করতে না করতে আর একটা মানুষের সমস্যা শুরু হলো। এটা তো আসলে এইভাবে তো সংসার আসলে হয় না। আমি নিজে থেকে বলতেছি নিজে। পরে আমি কান্না করতেছি, আমার সাথে সব, আমি যদি আমি কাঁচামরিচ কিনতে যাইতাম তখনও আমার সাথে যাইতাম। এমন একটা আমাদের ভিতরে বন্ডিং ছিল আসলে। পরে ওখানে চলে আসার পর উনি বলে যে এটা কোনো ওয়ে নাই। প্রথম অবস্থা উনি বলে যে টেস্ট টিউব করতে হবে। অফকোর্স না। হ্যাঁ, কোন ডাক্তার এইটা? ডক্টর নামটা নাই বলি। টেস্ট টিউব করতে হবে, সারোগেসি করতে হবে। আরে বেটা, এটা একটা নর্মাল ট্রিটমেন্ট। সেটা হচ্ছে যদি কোনো কারণে শুক্রাণু কাউন্ট কম হয়, ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে কভার করা সম্ভব। ওকে, তারপর পরে ওইখান থেকে চলে আসার পরে আমি ভাবলাম যে বাড়িতে একটু যাই। সবাই মানে প্রতিদিনই গ্রামের মানুষ তো ফোন করে বলে যে তোদের বাচ্চা কাচ্চা হয় না কেন, এন তেন বিভিন্ন ধরনের খুব কথা। মাথা ব্যথা, একে খুব তো অল্প টেনশন। বয়সে দিল বিয়ে, গ্রামের মানুষজনের Pressure, টেনশন। আমার বাচ্চাকে কি আপনি খাওয়াবেন? এগুলো প্রেশার নিতে নিতে মনে করেন আমি অর্ধেক শেষ হয়ে গেছি। পরে বাড়িতে গেলাম। বাড়িতে যে আমার শ্বশুর শাশুড়ি আব্বু আম্মুরে বলার পরে মানে আমি পার্সোনালি গেছিলাম একটু কিছু আর্থিকভাবে যদি টাকা পয়সা কিছু দেয়। ওই মুহূর্তে আমার কাছে কোনো টাকা ছিল না। আমি চাচ্ছিলাম যে 2-1 মাসের ভিতরে পরীক্ষাটা করাই ফেলাই, কারণ মেয়ে মানুষের একটা সমস্যা, আমি ধৈর্য ধরে থাকতে পারবো, কিন্তু মেয়ের পরিবার ওইভাবে ধৈর্য ধরতে পারে না। দেখে যে আমার মেয়ে তো এখন ঠিক হয়ে গেছে, আমি চাইলে ইচ্ছা করলে অন্য জায়গায়ও যাইতে পারে। পরে বাড়ি থেকে কোনো সাপোর্ট পেলাম না, রাগারাগি করে চলে আসলাম। আসার পরে আপনার ও আমারে সাপোর্ট দিছিল প্রায় কিছুদিন, 10-15 রাজীব দিন। হোসেন ইব্রাহিম বলেছেন আসলে জীবনের প্রথম ভালোবাসা ভোলা যায় না। আপনার ক্ষেত্রেও কি ব্যাপারটা সেম হয়েছে? পরে আসার পরে আমি দেখলাম যে টাকা তো ম্যানেজ করতেই হবে যেভাবে হোক, কারণ আমার সংসারটা তো বাঁচাইতে হবে। কারণ আমি বুঝতেছি যে আমার সংসারটা অর্ধেক শেষ হয়ে গেছে। কারণ আমার পরিবারেও কিন্তু কথা বলছিল যখন আমার ওয়াইফের সমস্যা হয়েছিল। মা আমার পরিবারের বলছিল যে ওর কি এটা ঠিক হবে। তো আমি বলছিলাম যে ওয়াইফ তো আমার, ঠিক হলেও কি না হলেও কি আমি তার সাথে সবসময় সংসার করবো। বাচ্চা কাচ্চা পরিবার এখন বলা শুরু হয়েছে। এখন ওরা
তো প্রথম ওইভাবে তো আমাকে বলে না, আমার ওয়াইফের সাথে বলে, আমি মাঝে মাঝে ফোন চুরি করে রেকর্ডিং করে রাখতাম, বলতো যে এরকম এরকম, বুঝতে পারতাম। তখন আমি যেদিনই বাড়ি থেকে এগুলো ওদেরকে বলি, ওই দিন থেকে আমার ওয়াইফটা ডাইরেক্ট বলতেছে যে, আমার সবার সামনে বলতেছে যে, সুমাইয়া তুই কি রায়হানের সাথে থাকবি? ওর কি অন্য কোনো সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে কিনা? ও মাই গড। পরে ও আমার আব্বু আম্মুর সামনে, আমার বোন ছিল, সবার সামনে বলছে যে না, ওর ওই ধরনের কোনো সমস্যা নাই, ও ঠিক আছে, বাট এটা একটু সমস্যা, এটা ওষুধ অপারেশন করলে ঠিক হয়ে যাবে, একটু থেরাপি দিলে ঠিক হয়ে যাবে কিছুদিন। পরে ও একটু রাগারাগি করছে যে টাকা পয়সা ম্যানেজ হয় নাই। পরে আমরা চলে আসছি, আসার পরে 15-20 দিন ও আমার প্রতিদিন সান্ত্বনা দিত। ও প্রথমে যে কান্না করতো ওর সমস্যা হওয়ার পরে, ওই কান্নাটা এখন আমার করতে, আমি অফিস করতে পারি না, আমার মানে আমার একবারে কথা বলা সবকিছু আমার কমে গেছে, যে আমি এত টাকা, প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হবে, আমি কেমনে এই টাকাগুলো ম্যানেজ করবো? এদিকে গাড়িও বিক্রি করে ফেলাইছি। পরে ডক্টরের কাছে গেলাম, বললো যে আপনার কি বাইক আছে? আমাকে বললাম যে না। কয় বাইক যদি থাকে বাইক চালানো যাবে না, মানে গরম কোনো কিছু শরীরে লাগানো যাবে না, স্মোক এগুলো করা যাবে না। পরে আমি টাকা পয়সা ম্যানেজ, পরে দেখলাম যে টাকা পয়সা তো ম্যানেজ করতে হবে। পরে 1 মাস মতো পরে হাতে কিছু টাকা আসলো। একটা পরীক্ষা করতেই, মানে 2টা পরীক্ষা দেয়, 2টা পরীক্ষা করতে প্রায় 4-5 হাজার টাকা লাগে। আমার এমন সিচুয়েশন, 4-5 হাজার টাকা এক্সট্রা জোগাড় করা আমার জন্য টাফ। সো আমি 1 মাস থেকে একটু কষ্ট করে আমি ওই 4-5 হাজার টাকা জোগাড় করে একটা ডাক্তারের কাছে যাই। ওই ডাক্তারটা স্পেশালি শুধু এই রোগের চিকিৎসা করে। রায়হানের এন্ড রেজাল্টটা কি? এই রোগটা ফাইনালি কি হলো, শেষেরটা বলো, কি অবস্থা হলো? এটা আমি এখনো ট্রিটমেন্ট করাইতে পারি নাই। আচ্ছা, ওই অবস্থাতেই আছে। হ্যাঁ। আর তোমার সংসারে এটার প্রভাব কি পড়লো? এখন বলতেছি ওই রোগ এবং ট্রিটমেন্ট প্রসেস নিয়ে তাহলে আর বলার দরকার নাই, যেহেতু ট্রিটমেন্ট করা হয়ে ওঠেনি এখন। ওইটার ইম্প্যাক্টটা সংসারে কি পড়লো? হ্যাঁ, ওইখান থেকে আমি যেদিন ফাইনালি ওইখানে যাই, ডক্টরের সাথে কথা বলার পরে দুইজনের সিদ্ধান্ত নিয়ে যেভাবে টাকা পয়সা ম্যানেজ করতে হবে। এটা তো এখনো হয়নি, ইম্প্যাক্টটা কি সেটা বলো। আসার পরে ওই দিনই আমরা যখন বাসায় চলে আসি, আসার পরে ও ছোটখাটো মানে কোনো এক্সকিউজ ছাড়াই আমার হঠাৎ করে বলতেছে যে এরকম তোমার বাচ্চা কাচ্চা হবে না, আমি তোমার সাথে সংসার করবো না। হ্যাঁ, ওর একটা আন্টি ছিল, ওরে প্রতিনিয়ত এইভাবে কথা বলছে। 10-15 দিন পরে আমার এইসব বলা শুরু করছে। হঠাৎ করে বলতেছে যে প্রতিদিন যদি মনে হয় আমার এইভাবে মানসিকভাবে বলে যে আমি তোমার সংসার করবো না, তুমি আমার বাড়ি পাঠায় দাও, তাহলে কিন্তু আমার কিন্তু খারাপ লাগে। ও বলতে এক পর্যায়ে যখন আমি নিতে পারলাম না, তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি তাহলে বাসায় চলে যাও, যেহেতু সংসার করবো না, আমি তোমার সাথে তো জোর করে সংসার করতে পারবো না। পরে ও এরকম 2-3 দিন ঝগড়া করে লাস্ট 3 দিনের দিন ও ব্যাগটা আগে থেকে গুছা রাখছে, আমি বুঝতে পারি নাই। ওর যে মেডিকেল কাগজগুলো ছিল, প্রায় 20টার উপরে কাগজ ছিল, বড় বড় কাগজ, ওই কাগজগুলো ও আগেই ইয়ার ভিতরে গুছা রাখছে, আমি জানি না, খাটের তলে রেখে দিছে। মানে ও যখন তখন চলে যাবে, এক্সকিউজ খুঁজতেছে। পরে এক্সকিউজ পাইছে ছোটখাটো একটা, পরে ও বাড়িতে চলে গেছে। আমি ভাবছি যে রাগারাগি করছে, আবার চলে আসবে, কিন্তু আসলে আমি এইটা ভাবিনি যে আমি হারাই ফেলবো তারে। বাড়িতে গেছে, আমিও তার সাথে বাড়িতে গেছি। যাওয়ার পরে ও আগে দেখে বলছে যে তোমার বাড়ি আমি যাবো না, তুমি আমার বাড়ি যাবো না। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি 3 কিলোমিটারের দূরত্ব, 3 কিলোমিটারের দূরত্ব। পরে ওদের গ্রাম থেকে আমি একটা ইজি বাইক ভাড়া করে ওরা পাঠাই দিছি, আমি আমার বাড়ি চলে গেছি। যাওয়ার পরে ও এইভাবে 4-5 দিন আমার সাথে টোটালি কোনো ধরনের কোনো কথাবার্তা বলেনি। আমি ওর বাবা মার সাথে আর ওর দাদির সাথে আমি একটু কথা বলতাম বেশি। 3-4 দিন পরে আমার খারাপ লাগা শুরু হলো। পরে আমি আব্বুরে নিয়ে ওদের বাড়ি গেলাম, ওরে নিয়ে আসতে। আমি গেলাম আমার আব্বুরে নিয়ে। যাওয়ার পরে ও বাজে বিহেভ করা শুরু করে দেবে। ওই যে ঝগড়াটা করতো, ওই ঝগড়াটা ওর ভিতরে, মানে বাড়ি যাওয়ার পরে আরো বেশি, বাড়ি গেলে আরো বেশি চেঞ্জ হয়ে যায়। গ্রামের মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। ওরা যাওয়ার পরে আমারে ওই গ্রামের, ওর কি চাস্তো পায় না কি হয় আমি জানি না, ও আমারে আইসে আমার এইভাবে কলার ধরছে। সন্ধ্যার সময় গেছিলাম, কলার ধরছে, বলতেছে যে তুই, মানে ও বাড়িতে যাওয়ার পরে এমন ধরনের মিথ্যা কথা আমার নামে বলছে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথাগুলো বলতে পারে না। যেমন আমারে বলছে আমি ওরে প্রতিনিয়ত মারধর করি, আমি ওরে গালিগালাজ করি, ওর ভরণ, মানে একটা সংসার ভাঙার সময় যত ধরনের খারাপ কথা বলা হয়
ইয়াতে ও সব ধরনের কথা ওর পরিবারে বলছে। আপনি কি কখনো তাকে হাত তুলেছিলেন তার গায়ে? একদিন হাত তুলছিলাম, প্রায় 4 ঘন্টা মতো বকাবকি করার পরে আমি তার 2-3টা বাড়ি দিছিলাম। ওইটা আমার ফার্স্ট টাইম ছিল, এবং বাড়ি দেওয়ার পরে ওটা জড়াই ধরে আমি এত পরিমাণে কান্না করছিলাম, ওর সাথে সাথে রাগটা ভেঙে গেছিল। স্বাভাবিকভাবে কথা কাটাকাটি হলে 1-2 দিন কথা না বলে থাকে রুমের ভিতরে, কিন্তু ওই দিন মারার পরে আধা ঘন্টার ভিতরে আবার মিশে গেছিলাম। তারপরে ওই ছেলেটা তোমার গায়ে হাত দিল? আমার কলার ধরে বলতেছে যে তুই এখানে কেন আসছিস, তুই আমাদের মেয়েরে মারধর করিস, ভরণ পোষণ দিস না। তারপরে ওর রোগের কথা তখন কিছু বলেনি, মারধর করিস, ভরণ পোষণ দিস না, তার বিভিন্ন ধরনের প্রেশার দিস তুই। তো আরো সব থেকে মেন বিষয় সেটা হলো ও বাড়িতে বলছে যে আমার টাকার জন্য মারধর করে, মানে তার বাবা মার কাছে নাকি আমি টাকা চাই। এটা যখন বলছে ওই আমার কলার ধরছে তখন আমি হাসছি, কারণ আমি ওই সময় কিছু না করতে পারলেও যেহেতু আমার পাশের গ্রামে বাড়ি, তো পরে আমি কিছু করলেও করতে পারতাম। আমি হাসতেছি, বললাম এই কথা কে বলছে? বললো যে আমাদের মেয়ে বলছে তো এগুলো করছ না, আমার কলার এভাবে ধরে, আমার কলারটা ছাড়েন। আমি বলতেছি যে কলার ধরতেছেন কেন আপনি? আমি কি কথাগুলো আপনাকে বলছি? বললেন না, তুই এগুলো করস নাই, আমার তুই করে কথা বলছিস। পরে আমি বলছি আপনি তুই করে কেন কথা বলতেছেন? পরে কয় তোরে তুই করে বলবো, তোরা কি বলবো, তোরা এখন এখানে গাড়াবো, এভাবে বলতেছে। পরে বাবা ছিল, পরে এখান থেকে বাবা নিয়ে চলে আসছে। আসার পরে আমি আবার ঢাকা চলে আসছি। ঢাকা থেকে আসার পরে আমি আবার আমাদের যে গ্রামের মেম্বার ছিল একটা নির্দিষ্ট দিন দিছি যে কথা বলে সবাই ভাবলো যে মুরব্বীদেরকে ডাকে আমি যদি তারা নিয়ে আসতে পারি। পরে আমি আবার 10-12 দিন পরে ওরে নিয়ে গেছি, আমার মা, আমার বাবা, আমার বোন, মানে 10-12 জন আমরা গেছি। যাওয়ার পরে ওইখানে জিজ্ঞেস করছে প্রথমে যে ওই ফার্স্ট টাইম সাবেশ বিচার, যে সুমাইয়া তুমি বলো যে কি ঘটনা হয়েছে, রায়হান তোমার সাথে কি কি করে, আর তুমি আসছো কেন, তুমি তার সাথে সংসার করবো কেন? তো পরে ও মানে মনে ছিল যে ওর খাতায় কিছু লেখা রয়েছে, মানে কিছু লেখা নাই, মানে সাজায় গুছায় এত সুন্দর করে কথাগুলো বলতেছে। প্রথমে বললো যে আমি ওর সাথে সংসার করবো না। ওইখানে প্রায় 100 জন মতো মানুষ ছিল, পুরো গ্রামের মানুষ। ও কিন্তু আমার সাথে কথা বলতে পারতো না, সেই মানুষ 100 জন মানুষের সামনে একটা বক্তব্য দেওয়ার মতো কথা বলতেছে। কত বড় বুকের পাঠা হয়ে গেছে ভাবেন, ওর বাবা মা 14 গোষ্ঠী সবাই এখানে। ওরা বলতেছে আমি ওর সাথে সংসার করবো না। পরে জিজ্ঞেস করতেছে কেন করবো না? পরে বলতেছে যে ওর একটা রোগ আছে। সবার সামনে বলার সাথে সাথে আমি সাথে সাথে কেন দিয়েছি। আমার ভাই ছিল মেবি পাশে, ভাইরে ধরে আমি কেন দিয়েছি যে ও পার্সোনাল কথা সবার সামনে কেন বল। রোগ আছে মানে কি বোঝায়, যে আমি ওর সাথে হয়তো বা যে ওইটা হয়তো বা আমি দুর্বল, এমন কিছু বোঝাতে যাচ্ছে। কারণ গ্রামের মানুষের তো একটা বললে ওর আর একটা বুঝবে, মানে এই কথাটা তো ওইভাবে গ্রামের মানুষ বুঝে। শুক্রাণু কি জিনিস তো বুঝবেই না। আমি সাথে সাথে কান্দে দিছি ওইখানে। পরে আমি কান্দে দেওয়ার পর ওরা বলছে তুমি কি বলতেছো এসব বলতেছে। পরে আমার বলছে তুমি চুপ করো, তোমার কথা শোনা হবে, আগে এর কথা শুনি। পরে বলতেছে যে ওর এরকম একটা রোগ আছে, আমি ওর সাথে সংসার করবো না, আমার এখন কম বয়স, আমি যদি এখন ওর সাথে সংসার করি তাহলে আমার 2-5 বছর পরে যখন বাচ্চা কাচ্চা হবে না, তখন তো আমার ওইখান থেকে চলে আসবে, পরে আর বিয়ে শাদী হবে না সবার সামনে। তাহলে তো সে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছে। মানে তার কতটুকু বুদ্ধি হয়েছে, সে কেমন ছিল। 3 বছর তার সাথে আমার সংসারটা, মাত্র 3 বছর। গোটা গ্রামের লোক ওখানে উপস্থিত, একটা পুরুষের জন্য অনেক বড় পৌরুষে লাগে যে হয়তো ওর রোগ আছে বুঝে গ্রামের মানুষ ধরেই নেয় যে ও তাহলে শারীরিকভাবে অক্ষম, স্ত্রীকে পরিতৃপ্ত করার জন্য এইটাই ভাবছে। পরে আরো এইটা তো বলছেই, বলার পরে বলছে যে ও আমারে প্রতিদিন মারধর করে। এইভাবে বলছে যে আমারে বলছে তোমার কি রায়হান মারধর করে? বলতেছে হ্যাঁ। কয় কিভাবে? প্রথম বলছে প্রতিদিন আমারে মারধর করে। একটা মানুষ আর একটা মানুষের প্রতিদিন মারধর করতে পারে? একটু বুক কাঁপলো না যে যার সাথে 3টা বছর সংসার করছে, এত ভালো সময় কাটাইছে, এই 2-5 দিনের খারাপ সময় সে তার ভালো মুহূর্তগুলো একবারে নিঃশেষ করে দিল। মানে আমার কি কোনো ভালো মুহূর্ত, রোমান্টিক মুহূর্ত তার মনে পড়লো না? পরে বলতেছে যে প্রতিদিন মারধর করে, টাকা পয়সার জন্য আমার কাছে টাকা চায়, তার রোগ হয়েছে, তার অপারেশন করানোর জন্য আমার কাছে টাকা চায়। ইভেন তার যে রোগ হয়েছে এটা কিন্তু কসম খোদার কেউ জানে না,
তার দুই পরিবারে 2-3 জন লোক ছাড়া, ওইখানে যারা উপস্থিত ছিল কেউ জানে না। কিন্তু এটা আপনিও বলেননি ওই সালিশে? আমারে বলতেছি এই ধরনের জরায়ু সিস্টার সে নিজে এই যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ডিউটি করে ট্রিটমেন্ট করে ওটাকে যার সমাধান জন্য করছে। এত কিছু করলাম, আর সে তুমি তো এই কথা কাউকে জানান দিবা না যেহেতু তোমার বউ। শোনেন, পরে ও এইভাবে বিভিন্ন কিছু বলতেছে। ওর পাশে ওর দাদি ছিল, খুবই নামাজি, তাহাজ্জুদ নামাজ মিস করে না কখনো, সেই লোক সব শিখাই দিচ্ছে। আর উনি বলতেছে নির্দ্বিধায় বলতেছে, পিছনে সাপোর্টের লোকের অভাব নাই, সবাই বলতেছে। আর আমার আব্বু মনে করেন আমারে শুধু গালি দিতে পারতেছে না, বিশ্বাস করতে তার বৌমারে কম লজ্জার ব্যাপার একটা বাপের জন্য, এত ভালোবাসছে তার, আর এত গ্রাম ভর্তি মানুষ সবাই এখন উপস্থিত। হ্যাঁ, সবার সামনে যখন এই কথা বলতেছে, মানে এমন সিচুয়েশন সে করাইছে, আমাদের আর কথা বলার কোনো সুযোগ নাই। মেয়ে যখন বলছে যে আমি তার সাথে সংসার করবো না, তখন আসলে কথা বলার তেমন কিছু না। পরে আমার কাছে জিজ্ঞেস করছে যে রায়হান তুমি এখন বল। পরে বললাম যে দেখেন, আসলে আমি প্রথম বললাম যে ওর আর আমার কাহিনী বলার আগে আমি একটু কথা বলি। সেটা হলো, আমি কখনো ভাবিনি যে আমার পার্সোনাল লাইফ, আমার পারিবারিক লাইফ নিয়ে আমি সবার সামনে বক্তব্য দিব। আমার পরিবারের দুর্বল পয়েন্টের কথা আমি আপনাদেরকে শোনাবো, আমি কখনো এটা ভাবিও নি। আর এইখানে যদি আমি 2 ঘন্টা কথা বলি, এই 2 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আমার ওয়াইফরে নিয়েও বাজে কথা বলবো না। এই কথাটা আমি প্রথমে বলছি। বলার পরে আমি তার এখন পর্যন্ত এই যে আমি আজকে শুধুমাত্র, সে যে আমার সাথে ঝগড়া করতো, এই কথাগুলো বলতো, এই কথাগুলো আজকে শুধুমাত্র লাইভে বললাম। এর আগে শুধু আমার শ্বশুরে আমি 2-3 দিন ফোন দিয়ে বলছিলাম যে এরকম ঝগড়া করে, কিন্তু এর আগে আমি কখনো আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যা আমার মা বাপ যারা আছে, আমি কাউকেও আমার তার দুর্বল পয়েন্টগুলো কখনোই বলি। এইটাই আমার সব থেকে খারাপ বিষয়। আমি যদি বলতাম তাহলে হয়তো বা তারা বুঝতো যে তাদের মেয়েটাও একটু হলেও খারাপ আছে। পরে আমি বললাম যে দেখেন, আমি এইখানে আমার পারিবারিক লাইফ সম্পর্কে আলোচনা করার জন্য আসিনি, আমি আসছি আমার ওয়াইফকে নিতে। এইখানে মানে আমি এইখানে একটু কথা বলতে নার্ভাস হচ্ছি, কিন্তু ওইখানে আমার পরিচিত মানুষ বেশি ছিল, এই জন্য আমি কথা বলতে পারতেছিলাম, সুন্দর করে গুছাই কথা বলতে পারতেছিলাম। বললাম দেখেন, আমি যদি 5টা কথা বলি তার ভিতরে 4টে কথা থাকবে আমি তারে নিতে আসছি। আমি বলছি সুমাইয়া তুমি চলো, কথা বলার ভিতরে আমি বলছি চলো আমরা ঢাকা চলে যাই, এইখান দিয়ে ডাইরেক্ট চলে যাই। তার আমি বলতেছি, আর ওদের বাড়ির লোকজন হাসতেছে, মহিলারা হাসতেছে। আর ও আমার দিকে একটাবার শুধু তাকাইছে, একটাবার আমার দিকে তাকাইছে। ও আমার ব্লেজার পরা খুব পছন্দ করতো। আমি ব্লেজার মানে একটা ব্লেজারের সাথে অ্যাডজাস্ট করে যা যা করতে, আমি ভাবছিলাম যে ও আমার দিকে একটু তাকাবে, সুন্দর করে দেখে পছন্দ করবে। আর আবার আমি ওইটাই আবার পরে গেছিলাম। তখন প্রায় শীত শেষ, গরমের সময় প্রায় ছিল। তারপর আমি গরমের ভিতরে পড়ে গেছিলাম ওর একটু খুশি করার জন্য। কিন্তু পরে অনেক কথা বললাম, কিন্তু কথা বলার ভিতরে ওর কোনো ধরনের ওর যে ক্ষতি হবে বা ওইখানে ওর যে সমস্যাটা, ওইখানে আমি কিন্তু বলিনি কাউকে, কেউ জানে না। পরে অনেক রিকোয়েস্ট করে প্রায় 2 ঘন্টা মতো এখানে সবাই মিলে কথা বললাম। আমাদের মেম্বার, আমাদের চেয়ারম্যান ছিল, তারপরে সাবেক মেম্বার, মানে সবাই গণ্যমান্য ব্যক্তিরা ছিল আমার আত্মীয় স্বজন। ও বললো, পরে যখন দেখলো বললো যে না আমি সংসার করব না, সংসারও করবেই না। পরে বললো যে মেয়ে যেহেতু সংসার করবে না, সে তো কি করার, রায়হান তোমার কি বলার আছে। পরে আমি বললাম যে দেখেন, আমি ওরে কতটুকু ভালোবাসি ও জানে, ও জানে আমি ওরে কতটুকু ভালোবাসি, আর ও আমারে কতটুকু ভালোবাসে সেটা ও জানে, আমিও জানি। সো যেহেতু ও সংসার করতে যাচ্ছে না, আমি চাই না যে আমি ওর বিরক্তির কারণ হই। আমি চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক, আমি চাই, এখনো পর্যন্ত আমি চাচ্ছি। আমি এখনো পর্যন্ত ওর জন্য একটা মানে বদদোয়া পর্যন্ত করে নেয়। আমি যদি 3 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যদি দোয়া করি, তাহলে আমার থেকে বেশি দোয়া আমি ওর জন্য শুধু করি, যে ওর জন্য ভালো থাকুক। আমি বলি না যে ও আমার কাছে আসুক, ও যেখানে যাক ভালো থাকুক। আমি সবসময় এইটাই দোয়া করি, কারণ ও আমার কাছে মনে হয় যে ভালো থাকার জন্যই মনে হয় চলে গেছে আমার থেকে। ও মনে হয় আমার কাছে হ্যাপি ছিল না, আমার কাছে মনে হচ্ছে, কারণ ও যদি হ্যাপি থাকতো তাহলে তো আমার ছেড়ে চলে যেত না। যাই হোক, কথা বলার পরে আমি বললাম যে
দেখেন উপস্থিত সবাই সাক্ষী রেখে সে তো আমার ওয়াইফ এখনো আছে, আমার তো ওয়াইফ, সে যে ডিভোর্স তো হয় না। সো আমি ওর সাথে 1 মিনিট কথা বলবো, ভাবলাম মনটা তো অনেক নরম ছিল তখন, কিন্তু পাথরের মতো যে এত শক্ত হয়ে যাবে আমি তো কখনো কল্পনাই করিনি। পরে বললাম যে আমাকে 1 মিনিট তুমি সুযোগ দাও, আমি একটু কথা বলবো। পরে মানে কথা বলার মাঝখানে বলে যে না, আমি ওর সাথে কোনো কথা বলবো না, আমি যেহেতু সংসার করবো না সেহেতু আমি ওর সাথে কোনো কথাই বলবো না। বললাম যে কি আর করা তুমি, আমি পরে বললাম তুমি আমার সাথে 1 মিনিট কথা বলো, কিছু করবো না, আমি শুধু 1 মিনিট কথা বলবো তোমার সাথে, মানে সবার সামনে তো সবভাবে কথা। আমি সত্যি কথা বলতেছি, আমি চাচ্ছিলাম যে ও যদি 1 মিনিট কথা বলে আমি তাকে পায়ে ধরবো, শেষবারের মতো আমি আর কখনো, তুমি সারা জীবন যদি আমার সাথে ঝগড়া করো আমি তাও তোমার কিছু বলবো, পায়ে ধরতাম আমি, তুমি আমার সাথে চলো শেষবারের মতো। কিন্তু আমার নির্মম পরিহাস যে ও আমার কোনো কথাই শুনেনি, মানে ওর হৃদয়টা 1 সেকেন্ডের জন্য নরম হয় না, 1টা সেকেন্ডের জন্য যদি নরম হতো তাহলে সে আমার সাথে একটু কথা বলতে চাইতো। পরে আর কি করব, চলে আসছিলাম। আজ কতদিন আলাদা আছো? ডিভোর্স কি হয়ে গেছে? হ্যাঁ। কবে ডিভোর্স কমপ্লিট হয়েছে? এটা হয়েছে রোজার ঈদ হয়েছে 11 তারিখে, ওই মাসের 21 তারিখ। ডিভোর্স কি ওই পক্ষ থেকে আসে? হ্যাঁ, ওই সিগনেচার করে দিছে, আমি পাই নাই, আমার বাড়িতে একবার আসছে চিঠি। 90 দিন কি কমপ্লিট অলরেডি? কিছুদিন আগে মনে হয় 90 দিন থেকে মনে হয় কম ছিল একটু, 2-2.5 মাস মনে হয়ে গেছে অলরেডি। পরে এরপরে আমি আবার গেছিলাম। যাক, তুমি তো তোমার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছ, কিন্তু মেয়ে রাজি হয়নি। আমি 3বার সার্ভিস বেচার করছি, কোনো কাজ হয়নি। মেয়ের সাথে যোগাযোগ হয় এখন কোনোভাবে? আমার এই 6 মাসের ভিতরে যখন সার্ভিস বেচার 1বার হয়েছিল, সার্ভিস বেচার 1বার হওয়ার পরে ও একদিন হঠাৎ করে রাত্রে 11টার দিকে আমার ফোন দিছে, অডিও ফোন দিছে। আমি ঘুমাই গেছিলাম, 2বার ফোন দেওয়ার পরে ফোন আমি ধরছি, হঠাৎ করে আমি দেখি যে ওর ফোন লাভবার দিয়ে সেভ করা ছিল নাম্বারটা। আমি তো মানে সাথে সাথে কারেন্ট জ্বালাইছি, আমি তো পুরো আশ্চর্য হয়ে গেছি, ফোন দিল তার মনে হয় রাগটাক ভাঙছে। পরে কথা বলার পরে ও বলতেছে যে আমি তো ভালো না, তুমি আমার থেকে ভালো কিছু রিজার্ভ করো, বিভিন্ন কিছু বলছে। আমি বললাম তুমি এইসব কথা বলার জন্য ফোন দিছো, আমি কি এখনই আসবো তোমাকে নিতে? বলতেছি ওরে আমাদের ওটা সবসময় গাড়ি পায়, ও চাইলে আমি তো মানে আমি যদি রক্ত বিক্রি করে দিত তাও তো আমি বিমানে চলে যেতাম যে ওরে নিয়ে আসতে। আর ও যদি একবার বলতো যে তুমি আমার নিয়ে যাও, তাহলে পৃথিবীর কোনো শক্তি তো সরে রাখতে পারতো না। আহারে প্রেম, আহারে ভালোবাসা। ফোন দিছে, ফোন দিয়ে কয়েক মিনিট ভালো মন্দ জিজ্ঞেস করছে, পরে কান্নাকাটি করতেছে। আমি তো ও চলে যাওয়ার পর থেকে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেছি, আমি দুজনে কান্নাকাটি করতেছি। যে আমি বললাম যে তুমি আমার একটা ছোট্ট রোগ হয়েছে, আমার যেদিন আমি ট্রিটমেন্ট করবো কিন্তু ওই দিন চলে গেছে, ট্রিটমেন্ট করার আগে চলে গেছে। পরে বলতেছে যে আমি তো ভালো না, তোমার সাথে ঝগড়া করি বিভিন্ন। আমি বললাম দেখো তুমি ঝগড়া করার সমস্যা না, আমি তো তোমাকে নেওয়ার জন্য আবার গেছিলাম, কতবার চেষ্টা করছি। পরে ঠিক আছে ভালো থাকো, আমাদের আর কথা হবে না। পরে ফোন কেটে দিয়েছে। তারপরে মানে আমি ভাবছিলাম যে হয়তো ফোন দিচ্ছে, একটু পরে আবার ফোন দিবে, ঠিক আধা ঘন্টার মধ্যে পরে ভিডিও ফোন দিচ্ছে, বলছে যে তোমার একটু দেখতে ইচ্ছা হচ্ছে। কি কাকতালীয় ব্যাপার, আমার নাকি তার দেখতে ইচ্ছা হচ্ছে, সে আমার সাথে সংসার করবে না, আবার দেখতে ইচ্ছা হচ্ছে। এত মানুষের সামনে আমার পুরো অপমান করলো, এখন সবাই আমার এটা জানিয়ে গেছে। পরে প্রায় 1 ঘন্টার মধ্যে ভিডিওতে কথা বলছে, জাস্ট শুধু কথা, বিভিন্ন প্রকার কথা। আমি বলতেছি তাহলে আমি কালকে তোমার নিতে আসি। এখন আর এটা ওই পর্যায়ে নাই। বললাম তুমি একবার বলো যে আমি তোমার নিতে আসবো, তারপরে কি করা লাগে আমি। পরে কয় যে না, আশা লাগবে না, আমি দেখি তোমার পরে জানাবো। মানে ও আমাকে এমনভাবে ফোনটা রেখে দিছে, আমি শান্তি পাইছি। ও নেক্সট টাইম আবার ফোন দিবে মনে হচ্ছে। তো লাস্ট ওই কথা বলা শেষ। এরপরে আমি বিভিন্ন মাধ্যমে আমাদের থানার যে এমপির ছেলে, ওই এমপির ছেলের মাধ্যমে তাদের বাড়ি কাগজ পাঠাইছে, মানে আমি লোক পাঠাইছি। তারপরেও কোনো কিছুতে কাজ হয়নি। এখন কি অবস্থা? এখন আমি রোজার ঈদে ছুটি পাইছিলাম, এক ঈদে ছুটি পাই আর এক ঈদে ছুটি পাওয়া যায় না। রোজার ঈদে আমি 10 দিন ছুটি পাইছিলাম। 10 দিন ছুটি পাওয়ার পরে
আমি একদিন শুধু ঈদের দিন নামাজটা পড়ে আমি আবার ব্যাক করছিলাম, মানে আমি বাড়ি গেছি, সবাই বলাবলি করতেছে যে তোর সমস্যা, তুই বউরে এই করস, সবাই ওটা শুনছে, ওর কথা বিশ্বাস করছে, মানে আমি তো ওর দুর্বল পয়েন্টগুলো বলি নাই কারোর কাছে, এই জন্য আমারটা বেশি ফোকাস করছে। পরে সবাই নানান কথা বলার পরে আমি চলে আসছি ঢাকা এসে। মেয়ে কি বিয়ে হয়ে গেছে? না, হয় নাই। বাসাতে আছে? হ্যাঁ, বাড়িতে আছে। যোগাযোগ করে? আর না। তুমি ফোন দাও? না, আমি ফোন দিই না, কারণ আমি ফোন দিই না এই কারণেই, আমি একদিন ডিভোর্সে যে প্রথম নোটিশ কবে আসছিল বললে? 90 দিন তো পার হয়নি নোটিশ থেকে আজ? না 90 দিন পরে তো ডিভোর্সের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। হ্যাঁ, ওইটা শুরু হয়। আর 90 দিন পরে যদি আমি অ্যাকসেপ্ট, আমি যতটুকু জানি, এই বিষয়ে আমি অতটুকু জানি না, কাগজ দেওয়ার পরে 90 দিন পার হওয়ার পরে অটোমেটিক নাকি ডিভোর্স হয়ে যায়। কিন্তু শরিয়া সম্মত যদি ছেলে সিগনেচার না করে তাহলে শরিয়া সম্মত সেটা কখনো ডিভোর্স না। ওই 90 দিন প্রসেসটা এখনো কমপ্লিট হয়নি। কথাও বলো না তুমি? মানে আমি একটা সিম কিনছিলাম, আমার তো প্রায় 10টা নম্বর ফোন ধরে, 10টা নম্বর ব্লক লিস্টে রাখা, আমার বন্ধু বান্ধব সবার নাম্বার ব্লক লিস্টে রাখা, ওর 2টা নাম্বার আছে, ওর চাচা সবার নাম্বার আমি ফোন দিছি প্রতিনিয়ত, সব নাম্বার ব্লক লিস্টে রাখা। পরে আমি একটা নতুন সিম কিনে একদিন ফোন দিছি, গলায় এভাবে হাত দিয়ে ভয়েসটা একটু চেঞ্জ করে ফোন দিছি যে আসলে ও আমাকে একটু লাভ করে কিনা, মানে অন্য মানুষের কণ্ঠ। আমাদের গ্রামের একটা সাবেক মেম্বার ছিল হাফেজের নাম ধরে আমি ওর কাছে ফোন দিছি। ফোন দেওয়ার পরে বলতেছে যে আমি অমুক অমুক, উনি সাবির বেচারে গেছিল। তো ও ওই হাফেজের সাথে এমনভাবে কথা বলতেছে মনে হচ্ছে যে ওর কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, মানে কোনো আগ্রহই নেই। পরে আমার যে না বলা কথাগুলো ছিল, যে কথাগুলো শোনার পরে আমি সান্ত্বনা পাইছি, যে শুনলাম যে আচ্ছা আপনি একটা কথা বলেন তো, তুমি করে বলছিলাম, আমি তো তোমার অনেক সিনিয়র, বাবার বয়সে আমি তোমাকে তুমি করে বললাম, তুমি একটা কথা বলো তো, সেটা তুমি রায়হানের সাথে সংসার করবো না কেন? আর বললো যে ও যতটুকু সালিশ বিচারে বলছে তার থেকে আরো বেশি মিথ্যা কথা বানায় বলা শুরু করছে। আমার ইভেন আমার মা আর আমার বোনের নামে যে ধরনের কথা বলছে এটা মুখে নেওয়া যাবে না, গালি পর্যন্ত দিছে ফোনে, আমার ফোনে রেকর্ডিং রয়েছে ওর কথাগুলো, আমি সমস্ত কথা রেকর্ডিং করে। সব তো শুনলাম আমরা, যতটুকু যা বুঝার তা তো বুঝলামই। পরে আমি এখনো ফিরে পেতে চাও মেয়েকে? আমার কাছে তো মনে হচ্ছে যে ও বাড়িতে রাগ করে গেছে, এই যে প্রায় 5 মাস মতো হয়েছে। সব ডিভোর্স গুলো মাথাতে ব্রেনে নাই তোমার? আমার মনে হচ্ছে না, কারণ আমি ওরে এত ভালোবাসছি, আমার মনে হচ্ছে ও রাগ করে গেছে 2-3 দিন পরে। রাগ তো এর আগেও করছে, এর আগে প্রায় 15 দিন মতো রাগ করেছিল বাড়িতে। ও পরে ও নিজেই আমার ফোন দিয়ে বলছে তুমি। অনুষ্ঠান শেষের দিকে আমরা দেখি কিছু টেক্সট যে মানুষ এই ভালোবাসাটাকে কে কি। রাজীব হোসেন ইব্রাহিম লিখেছেন, কান্না করে লাভ নেই, আল্লাহ আপনার জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন। আর একজন লিখেছেন, এত বেশি ভালোবাসার পর মানুষ এইভাবে ঠকায়, কিছু কিছু মেয়ে বেশি ভালোবাসা পাইলে তার মর্ম বুঝে না, কিছু ছেলেরা বোঝে না। রাইট, এটা মেয়ে ছেলে কিছু না, কিছু কিছু মানুষ আসলে বোঝে না। নাজমুল হাসান লিখেছেন, আসলে হয়তো মেয়েটা আশেপাশের মানুষের থেকে ইনফ্লুয়েন্সড হয়েছে, মেবি। তারপরে আরো বেশ কিছু, এত আবেগ দিয়ে কি হবে, কান্নাকে দেখায় না। আচ্ছা, হাফিজুর রহমান বলেছেন। আচ্ছা, তারপর ভেরি স্যাড একজন বলেছেন। আচ্ছা, তারপরে আসসালামু আলাইকুম গুরু, কেমন আছেন? রাজশাহী থেকে বলছি, মগবাজার থেকে বলছি। রিপন লিখেছেন, আহারে প্রেম, আহারে ভালোবাসা, ভালোবাসার মানুষের জন্য এত মায়া, এত আবেগ। আচ্ছা, তারপরে আরে ভাই, তুমি যদি বুকের ভেতর থেকে ভালো না বেশে পাঁজর থেকে ভালোবাসতে তাহলে ছেড়েও যেত না, আর আজ এত কষ্টও পেতে না। জ্ঞানীটাকে রে, পাঁজর থেকে ভালোবাসা মানে কি? মুত্তালেব পাঁজর থেকে ভালোবাসা কারে কয়? এক্স্যাক্টলি। ভাইয়া, আমি সিলেট থেকে বলছি, গল্প বলতে চাই, গল্পটা লিখে পাঠিয়ে দিন। যেখানটাতে আপনারা লাইভ দেখছেন এই পেজের ইনবক্সে গল্পটা লিখে পাঠিয়ে দিন। তোমার এখন কোনো নম্বর আছে যে নাম্বারটা এখনো ব্লক হয়নি? আমি আমার আপাতত 2টা যে নাম্বার, 2টা ব্লক করা। এখানে যে নাম্বারগুলো আছে সবই ব্লক? 2টাই ব্লক করা। ওরা তো ঘুমায় যায় নরমালি না? আজকের একটা ঘটনা বলি। আমি এইখানে যখন বসেছিলাম, আমার একটা ভাইরে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে বলবো যে সুমাইয়া ফোন দিয়েছিল। আমি যে বাসাতে ছিলাম ওই বাসাতে ফোন দেওয়ার পরে বলছে যে আমার খোঁজ খবর নেওয়ার পরে জিজ্ঞেস করছে যে এরকম আমার যে মাল সামানাগুলো ছিল ওইগুলো আমি বিক্রি করছি কিনা।
ওরা আমি জিজ্ঞেস করছে যে আমি কেমন আছি, কি করতেছি, হ্যাঁ নতুন চাকরি বাকরি হয়েছে কিনা, এগুলো জিজ্ঞেস করে রেখে দিছে। পরে ওর সাথে যে আমি কথা বলতে, ওর সাথে যে আমি দিব মানে আপনি কি চান আমরা অবশ্য আমি তো চাই যে সে আমার সাথে আবার নতুন করে সংসার করে, কারণ আমি তার ছাড়া একটা সেকেন্ডও কল্পনা করতে ঘুমায় পারি যাবে, তখন তো অনেক রাত। দিব না। ইদানিং আমি অন্য মানুষের হাতে দেখতেছি যে সে ফেসবুক আইডি খুলছে, কারোর সাথে কি সম্পর্কে জড়ায় ফেলছে নাকি? না সেটা আসলে আমি ফোন দেন দেখি। হাসান মাহমুদ যুবরাজ, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। তাসনিয়া ফারিন লিখেছেন আমার কণ্ঠ শুনে তো কেটে দেবে ফোন। এমনি আপনি হ্যালো বলেন না, ফোন দেন। ইসমাইল আছেন, তারপর জয়েন করে আছেন বিবাস চক্রবর্তী, ইউটিউবে আছেন অনেকেই। নাজিউল্লাহ নাজি লিখেছেন আপু ধন্যবাদ আপনাকে। তাসনিয়া ফারিন, হাসান, তুমি কথা বলে আমাকে দাও শান্ত, রেফারেন্স দরকার নাই, এমনি কথা বলে আমাকে দাও। বলবো আমরা এখান থেকে আছি। হ্যাঁ দিয়ে আমাকে দাও। এফএম সম্পর্কে তো ভালো জানাই না মনে হয়। আচ্ছা ধরতে তো দেন, ধরছে না, দেখি আরেকবার ধরে কিনা। (01841904904) ইজ দ্য নাম্বার, যেখানটাতে আপনারা আমাদেরকে গল্পটা লিখে পাঠিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর কল যাচ্ছে না, কল যাচ্ছে। Let's say এমনি হাসান ইউটিউবে লিখেছেন ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব ঠিক হয়ে যাবে। রেসপন্স করছে না, আরেকবার দেবো। আচ্ছা নিয়ে 3 বার আমরা তাকে ফোন দিতে দিতে একবার সত্যি কথা বলো তো, যে আসলে আমরা যদি ইনভেস্টিগেট করতে যাই, তুমি যেসব এলাকায় ছিলে তুমি কতটুকু ভুল করেছো, কি পরিমাণ অত্যাচার করতে, এক বাক্যে বলো। না আমি এখন পর্যন্ত যদি আমি আমার কাছে প্রশ্ন করি যে আমার ওয়াইফ আমার থেকে দূরে যাওয়ার জন্য আমার কি দোষ, আমি আমার দোষ খুঁজে পাই না। আমরা যদি তুমি যে এলাকায় থাকতে ইনভেস্টিগেট করলেও সেটাই আসবে। 100%। ওকে, আমার মনে হয় প্রোগ্রাম বা সামহাও সে কানেক্টেড হচ্ছে বা অন্য পরিচিত মানুষের মাধ্যমে। আমার যে ভাইটার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বললাম, তাকে বলছিলে এফএম এর কথা? হ্যাঁ, ও খবর ট্রান্সমিট হয়ে গেছে। ফোন দিছিল, সে এফএম সম্পর্কে তো তেমন ধারণা নাই, আমি যতটুকু জানি সে বলছে যে ওইরকম একটা জায়গায় লাইভ করতে যাচ্ছে তোমার ওইটাই। এনিওয়ে আমি অনুষ্ঠান শেষ করছি, আমার ইচ্ছে ছিল যে মেয়েটির সাথে কথা বলার। এর পিছনে একটা রিজন হচ্ছে যে কিছু কিছু ইনটিউশন কাজ করে যে হয়তো ছেলেটা সঠিক কথাই বলতেছে। আচ্ছা তৌফিক স্পর্শ বলেছেন, সরি আমি গেস্টকে কিছু পরামর্শ দিতে চাই, কথা বলার কি কোনো উপায় আছে? নাম্বার কয়েকটা আমরা নিয়ে নিই, কল নিই। আর তুমি শেষ মুহূর্তে তোমার বইয়ের উদ্দেশ্যে যদি চ্যানেলের থ্রু দিয়ে কিছু বলতে চাও, 01841904904 এই নাম্বারটা। ফোন আমরা নিই, অনেকদিন ধরে 3-4টা ফোন বলেছেন, আমার মনে হয় মেয়েটাও শুনছে আপনাকে। অফকোর্স শুনছে, আমি নিজেও লাভগুলো জায়গা থেকে বলতেছি যে সমাধানযোগ্য যদি হয়ে থাকে প্লিজ কাম ব্যাক ডিয়ার। এবং ওর কথা শুনে খুব বিশ্বাস করতে মন চাচ্ছে, খুব বহুদিন পর খুবই মানে একনিবিষ্ট মনে কাউকে যেরকম ভাবে ভালোবাসা যায় সেরকম একটা গল্প শুনছিলাম। আমি হয়তো ভুলও হতে পারি, যেহেতু ইনভেস্টিগেট করে আমি বসিনি এখানে, কিন্তু মন কেন যেন বিশ্বাস করতে মন চাচ্ছে যে ছেলেটি যেগুলো বলছে সেগুলো সঠিক বলছে। আচ্ছা এটা অন্য কল এসছে, আমরা কয়েকটা ফোন কল নিব, বাট আপনি শেষ মুহূর্তে তোমাকে আমি ফ্লোর দিব যে তুমি তোমার বউকে উদ্দেশ্য করে কিছু বলে অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো। জি নাইম ভালো আছে। আজকের গেস্টকে নিয়ে আপনার কিছু বলবার আছে? তার জন্য একটা পরামর্শ থাকবে যে সেখান থেকে বেরিয়ে আসাই তার জন্য উত্তম, কারণ এটা একটাই পরামর্শ, সেখান থেকে বেরিয়ে আসতে হবে তাকে, যেভাবেই হোক। এটি ঠিক যে আমি সহ সাধারণ দর্শক যারাই শুনতে সবাই কিন্তু এটাই বিশ্বাস করছে যে আমাদের রায়হান যে কথাগুলো বলেছে হয়তো কথাগুলোর মধ্যে বেশিরভাগই সত্যতা আছে, এবং অনেক 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 যত্ন করে সে তার বউকে ভালোবেসেছে এবং এখনো সে তাকে ফিরে পেতে চায়। আমারও মনটা বলতেছে সোমায়াকে, আমারও রিকোয়েস্ট ডিয়ার, এই জীবনটা যদি সত্যি এরকম ভাবে করা যায়। রংপুর থেকে বলেছেন ভাইয়া নামাজ পড়েন এবং এই মেইজ থেকে বের হয়ে আসেন। আচ্ছা থ্যাংক ইউ জানাতো নাইম, আমরা পরবর্তী ফোনটা রিসিভ করবো নাইম, ঠিক আছে? আচ্ছা পরবর্তী ফোন কল। হ্যালো, কে বলছিলেন?
হ্যালো, কে বলছেন? ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি গুরু, শুনছি আপনার কথা, আপনি জি বলুন। জি প্লিজ বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, কে বলছেন আপনারা? আপনি? সুজন, ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা, আজকে গেস্টকে নিয়ে কিছু বলার আছে সুজন? কারণ শুনছি তার গল্প খুব ভালো লেগেছে, তবে আসলে সমস্যা নেই, যেটা হয়েছে সেটা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনাকে সাহস রাখতে হবে, দুর্বল থাকলে চলবে না। ভাঙলে চলবে না, সাহস রাখতে হবে। যে মানে সাহস রাখতে হবে, দুর্বল হলে চলবে না। আর সে বিষয় হচ্ছে যে মানে যে যাওয়ার সে যাবে, আর যে থেকে যাওয়ার সে থাকবে, এটা হচ্ছে বড় বিষয়। আর ভালোবাসাটা সে এমন ভালোবাসাটা এমনই। ভালোবাসা এমন না, ভালোবাসা ভালোবাসা পবিত্র জিনিস, কিন্তু কেউ বা দিতে গিয়েও হেরে যায়, আর যে ঠকাবে সেই ঠকে যাবে। আর আসলে সেটা হচ্ছে যে আপনাকে ঠকাই না, আপনি ঠকবেন না, সেই ঠকে যাবে একটা সময়, সেই বুঝবে। তো এই ক্ষেত্রে এখানে দুর্বল হওয়ার কিছু নেই। আশা করি সামনে আরো ভালো কিছু হবে। কারণ রায়হান, আপনাকে কিন্তু সে ভরা মজলিসে বলেছিল, তাই না, যে তার বয়স কম, আপনার জন্য 2-3 বছর অপেক্ষা করতে গেলে তার পরবর্তী তার ভালো কোনো বিয়ে হবে না, তাই না? এটা কিন্তু একটা রিজন আপনাকে ছেড়ে দেয়ার তার, তাই না? তার মানে তো সে তার কিন্তু ভালো এটা আর যাই হোক ভালোবাসা না। রায়ান যে কথাটা বলেছে, কথাটা তো সঠিক। ভালোবাসা এসবের মহতাজ না, ভালোবাসা এসবের ঊর্ধ্বে উঠতে পারে। সেটা কি ভালোবাসা বলে, সেটা কি প্রেম বলে? বাট এই যেটা বললো সে কথা সঠিক। রবীন্দ্রনাথ খুব ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে বলেছিলেন যে যদি কেউ যেতে চায় তাকে ছেড়ে দাও, সে যদি আবার ফিরে আসে তখন তাকে ধরে রেখো। অ্যাবসলিউটলি। অলরাইট, আমরা পরবর্তী কলে যাব। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আপু, আমি আব্দুল গনি বলছি চাঁপাইনগর থেকে। চাঁপাইনগর থেকে আব্দুল গনি ফিটু। আপু বাচ্চাছেন? জি ফিটু ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? আপু আমার গুরুর খবর কি? আমার গুরু কেমন আছে? আপনার গুরু খুবই ভালো আছে, মাঝে আপনাকে অনেক পছন্দ করি, আপনার কথা তো প্রায় বলি, এবং প্রায় আপনার ব্যান্ডিং করতে করতে তো আপনাকে একদম যাতে তুলে দিলাম। আমি প্রায় বলি যে হারানো মানুষ নিয়ে যদি কেউ কাজ করে থাকে, যত্নাত্তি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, সত্যিকারে কাজ করেন আপনি। অনেক ধন্যবাদ ফিরি ভাই। জি, অনুষ্ঠান শেষের দিকে যায়। এখন পর্যন্ত পৌঁছায় দিয়েছি বাড়ি বাড়ি। জি, ভালো থাকবেন ফিটু ভাই। অনুষ্ঠান শেষ করছি। শেষ মুহূর্তে অনুরোধ করতে চাই রায়হানকে, আপনি আপনার প্রিয়তম স্ত্রীকে, এখন পর্যন্ত সেই স্ত্রী, সে তাকে যদি কিছু বলতে চান। আসলে আমি তার অপেক্ষার প্রহর গুনতে থাকবো। সে আমি এবং তুমি কনফার্ম থাকো কিন্তু প্রোগ্রাম শুনতেছে, এবং ওই ছেলেটা হয়তো সামহাও কানেক্ট করে দিয়েছে। সে আমি 1 দিন 2 দিন না, 1-2 বছর না, হয়তোবা আমার দিস ইজ ইওর হয়তোবা না। ক্যামেরা, ওদিকে তাকিয়ে, এই ক্যামেরাটার দিকে তাকিয়ে তুমি আমার- কথা বলো, তাকে মেনশন করেই বলো, সুমাইয়া নাম ধরে বলো, এই যে ক্যামেরা। লাইফে তোমার জায়গায় অন্য কাউকে বসাইতে পারবো না, কারণ সেটা কখনোই পসিবল না। আমি তোমার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকবো, তোমার অপেক্ষায় থাকবো। তুমি, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। তুমি একবার যদি শুধু বলো যে তুমি আমাকে নিয়ে যাও, তাহলে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো পরশক্তি কেউই আটকাইতে পারবে না। যে যাই বলুক, যে যাই করুক, তুমি যদি চাও তাহলে সেটা সম্ভব। এবং আমার এখনো মনে হচ্ছে যে তুমি হয়তোবা কিছুদিন পরে চলে আসবে, কিন্তু সেই মনে হওয়াটাই সত্যি হবে কিনা আমি জানি না। যদি সত্যি হয় সেটা আমার জন্য পরম ভাগ্য, পরম সৌভাগ্য। আমি হয়তোবা, তুমি যদি আবার আমার কাছে ফিরে আসো, হয়তোবা আমি পৃথিবীর সেই সব থেকে সৌভাগ্যবান মানুষের ভিতরে একজনই হব, যদি তুমি আমার কাছে আবার ফিরে আসো। রাগ, অভিমান, ঝগড়া সব কিছু শেষ করে যদি তুমি আমার কাছে আসো, তাহলে আমি ওই সুখী মানুষের কাতারেই হয়তোবা থাকবো। আমি তোমার জন্য অপেক্ষা করব, এতটুকুই। আসলে প্রিয় মানুষটারে নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন হয় না। বিদায় নিচ্ছে আজ, সবার জন্য অনেক অনেক দোয়া। স্পেশালি রায়হানের কথা, রায়হানের উপস্থাপনায় রায়হান যেভাবে তার বউকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে গত 1-1.5 ঘন্টা, আমি কিছুটা বায়াসড
লিটারালি আমি বায়াসড, আমার পুরো কেন জানি পুরো দস্তুর তাকে বিশ্বাস করতে মন চাচ্ছে যে যেগুলো বলছিল সেগুলো সঠিক। ও যেভাবে তার ভালোবাসার জন্য আরতি, তার 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 যে ভেতরের যে কষ্ট প্রকাশ ঘটাচ্ছিল সেগুলো সব সত্য। এই ছেলেটা ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা নিজেকে নিবেদিত করে রাখতো কিভাবে তার প্রিয়তমা স্ত্রীর ট্রিটমেন্টের জন্য টাকার সংস্থান করা যায়, কিভাবে সবাইকে নিয়ে ভালো থাকার জন্য। একটা জিনিস সেটা হলো, ও কিন্তু এই কথাটা ভুলে গেছিলাম, ও যখন ওদের আমার প্রায় 2.5 লক্ষ টাকা কিন্তু সে নিয়ে গেছে, সেটা কিন্তু আমি ভুলে গেছিলাম বলতে, কারণ সে দুর্বল পয়েন্টটা মানে ওইখানে বলতে বলতে আমি এটা ভুলে গেছি। ওর বিয়ের সময় আমি যে গহনাটা দিছিলাম, ওই গহনাগুলো ওদের বাড়ি ছিল, গহনাগুলো অস্বীকার করছে। আর আমার মোটর সাইকেল চালায় আমি 50,000 টাকা গুছাইছিলাম একটা ইয়াতে, ওই টাকাগুলো ও নিয়ে গেছে এবং এই 50,000 টাকার কথা কেউ জানতো না। আর সোনাদানার কথা পরিবারের সবাই জানতো, কিন্তু সালিশ বিচার যেহেতু হয়েছে সেইখানে সবার সামনে বলছে যে সোনাদানা নিয়ে নাই, কিন্তু 50,000 টাকা নিছে। সোনাদানার কথা সম্পূর্ণ সবার সামনে অস্বীকার করছে। আর যে 50,000 টাকা, ওটা বলছে যে 50,000 টাকা নিছে, কিন্তু ওই টাকাটা আমি একবারের জন্য তারপরে চাই না। আমি বলছি যে টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই, তুমি আমার কাছে ব্যাক করতে পারো। এবং ও সবার সামনে এটা বলছে যে আমি কোনো টাকা কোনো সোনাদানা গহনা নিই না, আমাদের বাড়ি থেকে এটা নিয়ে গেছে। হাস সহ্য করতে পারলাম না রায়হান। আমার প্রতি কি আদৌ মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ, আর কথা শুনবো না আমি, মিনিমাম কি শ্রদ্ধাবোধ আছে? কখনো কি অবশ্যই লাভগুরু এই ক্যারেক্টার বা নামটার সাথে পরিচয় বা কখনো শোনা হয়েছিল? অবশ্যই, আমি তো রেগুলার শুনি। এই মেয়েকে ছেড়ে দে, ধ্বংস হয়ে যাবে। অনুষ্ঠান শেষ করছি, এক লাইনে বলছি মেয়েটাকে ছেড়ে দে, ধ্বংস হয়ে যাবে। 2-1 দিন কষ্ট হয়, সব মনকে বুঝিয়ে নেওয়া সম্ভব, একদম শেষ হয়ে যাবি তুই। আমি মেয়ের বিভিন্ন রকমের বর্ণনার কথা শুনতেছিলাম, তোর প্রত্যেকটা কথা যদি বিশ্বাস করতেই হয় তার উপরে বেজ করেও চিন্তা করতেছিলাম না, তারপরও চেষ্টা করুক ইফ শি কাম ব্যাক। বাট এই যে এসব কথা শুনতে শুনতে আর ধৈর্য মানতেছে না ভেতরে। আমার প্রতি যদি তোর মিনিমাম রেসপেক্ট থেকে থাকে, আমাকে যদি কিছুটা হলো তোর প্রজ্ঞাবান মনে হয়ে থাকে, যে আমার বড় ভাইয়ের মতো এ সঠিক পরামর্শ দিতে পারে, দীর্ঘ 17-18 বছর প্রোগ্রাম করতে করতে ভিতরে একটা ইনটিউশন ক্যাপাবিলিটি তৈরি হয়, তুই থাকলে তোরও তৈরি হতো মানুষের জীবনের গল্প শুনতে শুনতে শুনতে। তুই তো দেখেছিস যে প্রোগ্রামের আগে আমাকে চোখে দেখা পর্যন্ত দেখতে পাসনি। অনেকে তো ভাবে যে এটা মনে হয় সাজানো বা গুছানো কোনো গল্প কিনা, অনেকেই ভাবে, অনেকে বলেও অনেক সময়, কিন্তু আমার সাথে তো মানুষের দেখাই হয় এখানে। এই জন্য র গল্প শুনতে শুনতে আমার মধ্যে কিছুটা একটা ইনটিউশন পাওয়ার তৈরি হয়েই গেছে। মন মনে হয় যে এই জিনিসটা মনে হয় এমন হওয়া উচিত, এই জিনিসটা মনে হয় তেমন হওয়া উচিত। আমার জায়গায় তুই থাকলেও তোর মধ্যে এই ক্ষমতাটা তৈরি হতো। আমি সেই সমস্ত কিছুকে বাজে রেখে বলতেছি, এখান থেকে সরে আয় ভাই। তুই পরিশ্রমী ছেলে, তুই সৎ ছেলে, তুই মানুষকে যত্ন করে ভালোবাসতে জানিস। আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনে ভালো কিছু রাখবে, দ্যাটস ফর শিওর। এই মেয়েটা তোকে আরেক দফায়, এবার তো মোটামুটি তুই কোমর পর্যন্ত ভাঙছে, তোকে মাটির সাথে মিশিয়ে দেবে যদি এরপরে আসে। আমি তোর এই টাকা প্রসঙ্গের, পয়সার প্রসঙ্গ গল্প শোনার আগ মুহূর্তকাল পর্যন্ত আমার মন মানেনি, তারপরে তোর দিকে বায়াসড হয়ে, তোর গল্পে যেহেতু আমি ভেসে গেছি, বায়াসড হয়ে বলতেছিলাম যে ঠিক আছে, তাও মেয়েটা যদি ফিরে আসে, তাই অনুরোধ করতেছিলাম। এখন বলতেছি যদি বাঁচতে চাস পালায় বাস এখান থেকে ভাই, আমার শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি ভাই। আমার সাথে একটা আত্মিক কানেক্টিভিটি আমার লিসেনারদের তৈরি হয়েছে বছরের পর বছর এই প্রোগ্রাম করতে গিয়ে। সেটার জন্য আমি কাউকে মিসজাজমেন্ট বা কোনো রকমের মিসগাইডেড বা কোনো বাজে যে জিনিসটা আমি বিশ্বাস করি না এমন কথা বলতে চাই না। তাই বাধ্য হয়ে ফাইনালি এই টাকা পয়সার কথা শুনে ফাইনালি এই কথাটা বললাম। এবার তোকে একেবারে নিঃস্ব করে দিয়ে যাবে বাপ, আর উঠে দাঁড়াতে পারবি না। এখন পর্যন্ত যে ক্ষতি তোর হয়েছে সে ক্ষতি কাভার করা কোনোভাবেই সমস্যা না, এটা কাভার করে ফেলতে পারবি। কিন্তু এবার এসে যদি তোকে নিষ্পেষিত করে দিয়ে যায় বাপ, তুই আর ঘুরে দাঁড়াতে পারবি না। বাপ জান আমার, ফিরে আয়। বেশি দিন সময় লাগে না কিন্তু মানুষকে ভুলতে। আজ দীর্ঘ এই বয়সে এসে, জীবনের শেষ বা বিকালে এসে আমার মনে হয় যে রক্ত অরক্ত বলে কিছু নাই, ভাই বোন পরের মানুষ এসব বলে কিছু নাই। যে মানুষ আমার জন্য আছে, ক্লিয়ার কমিউনিকেশন, ক্লিয়ার হিসাব, আমি তার জন্য আছি। যে আমার জন্য নাই, তার ত্রিসীমানাতে আমি যাব না, সে যেই হোক। ছেড়ে দে ভাই, শেষ হয়ে যাবে না হলে। এটা চেষ্টা শুরু করাটাও খুব মারাত্মক।
এই যে আজ থেকে যে ভাবনা শুরু করবি যে ঠিক আছে তোর আমি ছেড়ে দিলাম, দেখবি যে হুড়মুড় করে তোর ভিতরে যত মেমোরি আছে ওর ঘিরে তোর ভেতরটাকে জ্যাম করে দিবে, গলাটা সবসময় বাষ্পরুদ্ধ হয়ে থাকবে, যাতে করে ঠোকটা পর্যন্ত গিলতে পারতেছিস না, আর নিজের অবচেতন মনে সবসময় চোখ দিয়ে পানি পড়বে। যখন অনেক কষ্ট বুকটাকে এভাবে খামচি মেরে ধরবি, আল্লাহর কাছে প্রার্থনা করবি যে আল্লাহ ভুলায় দাও মেয়েটারে। আমার তার মোবাইলে আমার 50টা ছবি ছিল, আমি 50টা ছবি রেমন্ডিং করে রাখছি। আর করিস না এসব। এমন কোনো দিন নাই আমি ছবিটা সর্বনিম্ন একবার করে দেখি। সাইকো হয়ে যাবে, তোর এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের দিকে আগায় হাজার যাচ্ছিস। চেষ্টা করার পরেও আমি কোনোভাবেই পারবি? সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে যাবে না হলে। একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর এত শ্রেষ্ঠভাবে তৈরি করেছেন যে তিনি চাইলেই সবকিছু পারেন। যখন অনেক কষ্ট হবে বুকের মধ্যে এরকম করে খামচি দিয়ে ধরবি, আল্লাহর কাছে কাঁদবি, আল্লাহ আমার দোষ ছিল না, আল্লাহ আমার ভুল ছিল না, আল্লাহ তুমি বলেছো পৃথিবীতে সবচাইতে পবিত্রতম সম্পর্কের নাম ভালোবাসা, প্রেম, এশক। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এশকের সম্পর্ক তোমার পেয়ারা হাবিবের প্রতি, তা আমি তো এরকম প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছিলাম, প্রিয়তমা স্ত্রীর সাথে, অবৈধ কোনো সম্পর্কের সাথে। তুমি তো জানো বাবুদ, কেউ জানুক আর না জানুক, কত যত্ন করে কত মন দিয়ে ভালোবেসেছি আমার ঘরের বউটাকে, আর তার জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করেছি। তার সমস্ত গোপন জিনিস, তার সমস্ত অন্যায় জিনিস, তার সমস্ত খামিয়া, তার সমস্ত সীমাবদ্ধতা আমি বুকের মধ্যে আগলে রেখেছি। এবং চরম মুহূর্তকাল পর্যন্ত, শেষ মুহূর্তকাল পর্যন্ত নিজে অপমানিত হয়েছি, কিন্তু আমার বউ যে আমার ভবিষ্যৎ গর্বিত সন্তানের মা হবে, তাকে একটা সেকেন্ডের জন্য মানুষের কাছে অপমানিত হতে দিইনি। বাবু তুমি দেখেছো যে এই যে স্বামী স্ত্রীর সম্পর্কর এই যে দায়িত্ব, এই যে স্বামী স্ত্রীর সম্পর্কের এই যে কর্তব্য কত গুরুত্ব সহকারে কত যত্ন সহকারে আমি পালন করেছি তোমার নির্দেশনা অনুযায়ী। সেই মাবুদ তোমার কাছে আমি আর্জি দিলাম, বাবুদ আমাকে ভুলিয়ে দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি এত 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 রিলিজিয়াসলি স্বামী স্ত্রীর সম্পর্কটাকে পালন করার পরেও আমাকে যদি এত কষ্ট পেতে হয়, আমি তো তোমার বান্দা, তোমার নির্দেশনা মোতাবেক করেছি এটা। যেভাবে কাউকে স্বামী স্ত্রীকে ভালোবাসতে হয়, যেভাবে তাকে প্রেম করতে হয়, যেভাবে তার সাথে স্যাক্রিফাইস করতে হয়, যেভাবে তার জন্য রক্তকে পানি করতে হয়, যেভাবে 24 ঘন্টায় না খেয়ে না দে ওই টাইফয়েড হওয়া শরীর নিয়ে তার জন্য যুদ্ধ করতে হয়, সেইভাবেই তার জন্য যুদ্ধ করেছি, কষ্ট করেছি, ফাইট করেছি, তারপরে সে আমার হয়নি। বাবু তুমি আমাকে তো সীমাবদ্ধ করে কেন পাঠালে? তাহলে তুমি আমাকে রাষ্ট্রপতি বানাতে, পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ, না হলে আমাকে বিল গেটস বানাতে যার আমার লক্ষ কোটি টাকা থাকে, না হলে আমাকে এমন সুপুরুষ বানাতে যাতে আমার শুক্রাণুর কাউন্ট কম না হয়, এটার জন্য তো আমি দায়ী না। তো মাহবুদ সবকিছু করার পরে যদি মেয়েটা ছেড়ে চলে যায়, এটার জন্য তো আমি দায়ী না। মাহবুদ তুমি আমাকে ভুলিয়ে দাও। দেবা বুকের মধ্যে খামচি দিয়ে ধরবি, এ মেয়ের ভাবনা, এর মেয়ের চিন্তাধারা তোর মনের মধ্যে না আসে, আর আল্লাহর কাছে আশ্রয় আশ্রয় কান্নাকাটি করবি, বাবুদ আমাকে সাহায্য করো, বাবুদ আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠবে বাব, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠবে যে তার বান্দা তার নির্দেশনা অনুযায়ী সুস্থ একদম সুন্দর একটা সম্পর্কটাকে, বৈবাহিক সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য কিভাবে আত্মনিয়োগ করেছে, কিভাবে জীবন দিয়েছে, কিভাবে পরিশ্রম করেছে। সেই বান্দাটা তার কষ্ট আছে, মাহবুদ তোরে সাহায্য করবে, এবং মাহবুদ তোকে সাহায্য করবে এই পৃথিবীতে একটা হুরের দেখা করিয়ে দিয়ে। এবং এই পৃথিবীতেই আমার বিশ্বাস, যেভাবে তুই ভালোবেসেছিস, তোর কথাগুলো যদি সঠিক হয়ে থাকে রাইহান, এই পৃথিবীতে তুই স্বর্গীয় সুখ পাবি কোনো এক হুরের হাত ধরে। তোর সব সমস্যার সমাধান আসবে। তুই সন্তানের জন্য যেভাবে লালায়িত থাকিস, সে সন্তানের মুখও তুই দেখবি। কিন্তু বিশ্বাস কর, একটা ব্যভিচারী নারীকে, একটা চুন্নিকে, একটা মিথ্যাবাদীকে হাজারো মানুষের সামনে অপদস্থ করতে পারে যে স্বামীকে, এমন কোন মেয়েকে বউ হিসেবে ধার্য করা যায়, কিন্তু ভবিষ্যৎ সন্তানের গর্ভধারণ হিসেবে ধার্য করা যায় না। তুই কি চাস যে তোর ছেলে বা মেয়ে এমন কোন মেয়ের গর্ভে জন্ম নেয় যে মিথ্যাবাদী? তুই কি চাস এমন কোন মেয়ের গর্ভে জন্ম নেয় তোর ছেলে বা মেয়ে যে তার বাবাকে, সেই সন্তানের বাবাকে রাস্তাঘাটে মানুষের সামনে অপদস্থ করে, নপুংসক প্রমাণ করার চেষ্টা করে? তুই কি চাস যে তোর সন্তান, তোর ছেলে বা মেয়ে এমন একটা ব্যভিচারী মেয়ের গর্ভে জন্ম ধারণ করে যে শুধু নিজের ধান্দাবাজি ছাড়ার কোনো কিছু বুঝে না, যার কাছে বিয়ে একটা ব্যবসার মতো, যার কাছে সন্তান উৎপাদন ধরে একটা বিজনেসের মতো? যে আমার তো এখন যৌবন আছে, শরীর টান টান, দাঁড়ায় যখন গায়ের রং ভালো একদম টাটকা হয়ে থাকি, দুদিন পরে তো আমি আর মার্কেটে বিক্রি হব না,
তুই চাস যে তোর সন্তানের মা এরকম হোক? চাস কি? চাওয়া কি উচিত রায়হান? চাওয়া উচিত? তাহলে সরবি না তো কি করবি? আমার দিকে তাকায় বল। আমি নিজেরা মাঝে মাঝে এই যে কথাগুলো তো তোর কাছ থেকে শোনা যদি সঠিক হয়ে থাকে, তাহলে কি তোর সন্তানের মা হিসেবে এরকম কোনো গর্ব তোর ধার্য করা উচিত? আরে শালা, বিয়ে তো দূরের কথা, সারোগেসি পদ্ধতিতে নাকি মানুষের গর্ভ ভাড়া করা যায়। এরকম মেয়েকে তো গর্ভ ধারণ করার জন্য ভাড়া করবো না আমি। হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? বল একবার। ঠিক বলছেন। বাই দ্য ওয়ে, যদি তার কথা ভুল হয়ে থাকে, আপনি আমার প্রোগ্রাম যদি শোনেন, আপনি চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডেফিনেটলি আপনার কথাও আমরা রিপ্রেজেন্ট করবো এখানে, কারণ এটা ইনভেস্টিগেটেড কোনো প্রোগ্রাম না। আমরা কথা বলি, গেস্টকে কথা বলার সুযোগ করে দিই, কিন্তু অপরপক্ষ চাইলে কিন্তু চ্যালেঞ্জ যদি করতে চায়, তার পক্ষ যদি অবলম্বন করতে চায়, চাইলে পক্ষ অবলম্বন করতে পারেন এবং আপনার কথা আমরা এখানে রিপ্রেজেন্ট করবো। বিদায় নিচ্ছি, আর সবার জন্য অনেক অনেক দোয়া। টেক কেয়ার। ধন্যবাদ ডিয়ার লিসনার্স, আপনারা যারা যারা আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। শফিকুল লিখেছেন, সৌদি আরব থেকে শফিকুল ইসলাম বলছি, আপনার শিষ্য। আচ্ছা, অতিথি। আচ্ছা, তারপর শফিকুল, তারপরে জয়েন করেছিলেন আব্দুল মুক্তাদির, জয়েন করেছিলেন আরো অনেকেই। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ আরমানুল্লাহ সিলেটি ফুয়া, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আর দেখতে দেখতে আসলে আমরা একদম আয়োজনের একদম শেষে চলে এসেছি। সো এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভরাত্রি। শুক্রবার দিনে পৌঁছে গেলাম আমরা। আশা করি পরিবার পরিজনের সাথে দারুণ একটা সময় কাটাবেন শুক্রবার দিনটাতে। তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। পরবর্তী এপিসোড আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত বিদায়।